ধ্যাত, জীবনটা একঘেয়ে হয়ে গেছে। বাসা টু অফিস আর অফিস টু বাসা করতে করতে সিঙ্গেল লাইফে আর কি, নাই কোনো গার্লফ্রেন্ড আর না সে কেউ। একা ফ্ল্যাট নিয়ে আমার থাকতে হয়। কত করে বললাম বাবা মা যেন এখানে রিঙ্কিকে নিয়ে চলে আসে, কিন্তু কে শোনে কার কথা। অফিস ছুটির পর হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে হাঁটতে হাঁটতে এসব ভাবছে আবির। রাত তখন পৌনে 9টা। আবির একটা বিল্ডিংয়ের 4 তলায় থাকে। অফিস থেকে হেঁটে হেঁটেই বাসায় আসে আবির। চোখে চশমা পরে আবির সেই ছোট থেকেই। আবির সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে গেল, পকেট থেকে চাবি বের করে দরজা খুললো। টিফিন ক্যারিয়ার রান্না করে রেখে হাত মুখ ধুয়ে টিভি দেখতে বসলো আবির। এইটা নতুন কিছু না, প্রতিদিনকার রুটিন এইটা আবিরের। শুক্রবারটা অন্যরকম। রাত 12টায় ডিনার করে ফেসবুকিং করতে করতে ঘুমিয়ে গেল আবির। সকাল 7টায় যখন অ্যালার্ম বাজলো তখন ঘুম থেকে উঠে রেডি হয় আর পরোটা অমলেট রেডি করে অফিসে চলে যায়। যখন আবির দরজা লক করে চাবিটা পকেটে রাখতে যাবে তখন কারো ওড়না লেগে আবিরের হাত থেকে চাবিটা পড়ে যায়। এই যে মিস, দেখে চলতে পারে না নাকি? আপনার ওড়না আমার হাতে কেন লাগলো? সরি, এই নিন আপনার চাবি। আসলে তাড়াহুড়ো করে নামছিলাম তো, তাই লেগে গেছে। আবির মেয়েটিকে দেখে চোখ বন্ধ করে ফেললো আর হাঁ করে তাকিয়েছিল। চশমার আড়ালে আবিরের চোখগুলো মায়াবী লাগছিল ভীষণ। কোনো মতে আবির ইটস ওকে বলে মেয়েটির কাছ থেকে বাই নিল আর মেয়েটি তাড়াহুড়ো করে চলে গেল। আবির আনমনে সিঁড়ি দিয়ে নামছিল আর ভাবতে লাগলো এইটা মেয়ে নাকি কোনো হুড়পড়ি, নাকি আমার কোনো স্বপ্ন। এইসব ভাবতে ভাবতে আবির রাস্তা দিয়ে হাঁটছিল আর অফিসে গিয়ে পৌঁছালো, কিন্তু ঠিক মতো কাজ করতে পারলো না। শুধু ওই কণ্ঠই কানে বাজছিল আবিরের। আবির মুচকে মুচকে হাসছিল আর হাতে নিয়ে পেন্সিলে ঘোরাচ্ছিল। অফিস ছুটি হওয়ার পর আবির বাসায় চলে এলো। আজকে আর টিভি দেখতে ভালো লাগছে না তার। আবির কোনোদিন ছাদে যায়নি, কিন্তু আজ যেতে ইচ্ছা করছে। আবির 1 কাপ কফি বানিয়ে ছাদে চলে গেল। পরনে ছিল সিম্পল টি শার্ট আর ট্রাউজারের সাথে চশমা তো আছে। ছাদটা ভীষণ বড় আর অনেক সুন্দর। ছাদের মাঝে দোলনায়কে বসে পড়ছিল আবির আর ওই দিকটায় যায়নি। মেয়েটাকে পেছন দিক থেকে দেখতে পেয়ে হঠাৎ করে মেয়েটা ফোন বেজে উঠলো আর মেয়েটা ফোনে কথা বলতে বলতে আবিরের দিকে খেয়াল করলো। মেয়েটা ফোনটা কেটে দিল। আরে আপনি আপনি এত রাতে এখানে কেন? এইটা আমার অভ্যাস, রাতে একা একা ছাদে এসে পড়ি। আপনাকে তো কখনো ছাদে দেখিনি। আমি ত্রিধা। ও, সুন্দর নাম তো। আমি আবির। ও, তো এইখানে একাই থাকেন নাকি ফ্যামিলি নিয়ে? একাই, ফ্যামিলি গ্রামে। এভাবে প্রায় 40 মিনিট কথা বললো আবির আর ত্রিধা। অনেক রাত হয়ে গেছে তাই ত্রিধা নিচে চলে গেল। আবির নিজের চুলগুলো এলোমেলো করে কফি মগটা হাতে নিয়ে হাসি মুখে চলে গেল। রুমে গিয়ে আবির আনমনে হয়ে বসেছিল। রিঙ্কির ফোনে আবিরের ধ্যান ভাঙল। হ্যাঁ রিঙ্কি বল। আজকে যে কল দিলি না? সরি, আসলে একটু ব্যস্ত ছিলাম তো তাই। আচ্ছা, খেয়েছিস? না, রান্না করিনি। কেন? করবো এখন, এরপর খাবো। তাহলে ঘুমাবি কখন? দেখি বাবা মা কেমন আছে। আর তুই খেয়েছিস? হ্যাঁ, সবাই ভালো আছে। আর আমরা খেয়েছি। তোর জন্য একটা সারপ্রাইজ আছে ভাইয়া। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? সেটা সময় হলেই দেখতে পারবি। এখন যা, রান্না করে খেয়ে নে। আমি রাখছি। আচ্ছা, রাখ। আবির ফোন কেটে দিয়ে কতক্ষণ ফোন হাতে নিয়ে ঘোরালো। এরপর রান্নাঘরে গিয়ে রান্না করলো। খাওয়া শেষ করে ফেসবুকিং করতে বসলো আবির। হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল আবিরের। ত্রিধার আইডি, তাও আবার আমার ফ্রেন্ড সাজেশনে। হ্যাঁ, এটা তো ত্রিধারই আইডি। ত্রিধার মিউচুয়াল ফ্রেন্ড সোহেল, কিন্তু সোহেলকে ত্রিধা কিভাবে চিনে আর সোহেলই বা কিভাবে চিনে ত্রিধাকে? আবির ভাবতে ভাবতে সোহেলকে ফোন দিল। কিরে আবির, এখন ফোন দিলি যে? সরি দোস্ত, আসলে একটা জিনিস জানার ছিল। কি বল? তুই কি তিদা নামে কাউকে চিনিস? হ্যাঁ, আমার স্টুডেন্ট, আমার কোচিংয়েই পড়ে। কেন? না, এমনি। রাখছি, তুই ঘুমা। আবির ফোন কেটে দিল আর মনে মনে বলল তাহলে তিদা সায়েন্সের স্টুডেন্ট আর ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আবির তিদার প্রোফাইল চেক করলো কিন্তু রিকোয়েস্ট সেন্ড করলো না। ফোন রেখে আবির ঘুমিয়ে গেল আর সকালে অফিসে গেল। ফিরে এসে দেখলো রুমের দরজা খোলা। আবির ভয় পেয়ে গেল, কারণ রুমে অনেক দামি দামি জিনিস আছে।
আবির তাড়াহুড়ো করে দরজা নক করলো আর দরজা খুললো রিঙ্কি। রিঙ্কিকে দেখে আবির হতভম্ব হয়ে গেল। কি রে ফাজিল, তুই? ভিতরে তো আয়। আরে আব্বু, তোমরা কখন এলে? আম্মু কই? এই তো। তা কেমন আছিস? ভালো আম্মু, তোমরা হঠাৎ? আমরা এখন থেকে এখানে থাকবো। আবির ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসে গল্প করতে করতে ডিনার করে নিল। রিঙ্কির সাথে ফাজলামি করতে করতে আবির ঘুমিয়ে পড়ল। এদিকে প্রতিদিনই আবিরের সাথে তিদার টুকটাক কথা হয়। আস্তে আস্তে আবিরের তিদাকে ভালো লেগে যায় আর তিদারও আবিরের ভীষণ ভালো লেগে যায়। আবির মিশুক আর অত্যন্ত স্মার্ট একটা ছেলে, তবে অগোছালো, যেটা তিদাকে আরও বেশি মুগ্ধ করেছে আবিরের প্রতি। তিদা সেকেন্ড ইয়ারে উঠলো। আবিরেরও অনুভূতি, আবেগ, ভালোবাসা সব একসাথে জড়ো হলো। কেউ কাউকে বলতে পারছে না। রিঙ্কি আবিরকে খুব ভালো করে চেনে, তাই ভাই ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছে সেইটা রিঙ্কিকে অনেক বেশি ভাবাচ্ছে। একদিন রিঙ্কি আবির অফিসে যাওয়ার পর আবিরের ঘর চেক করে বুঝতে পারলো যে আবির তিদা নামে কাউকে পছন্দ করে। রিঙ্কি আবিরকে আরো কিছু জিজ্ঞেস করেনি। তার ঠিক 1 মাস পর, ত্রিদা, আমি আবির, আজকে শুক্রবার, যদি একটু দেখা করতে ভালো হতো। আপনি ছাদে আসেন, আমি ছাদে যাচ্ছি। না, বাইরে কোথাও প্লিজ। আচ্ছা, কোথায় আসবো? হাইওয়ের পাশে যে রেস্টুরেন্টটা আছে ওইটাতে আসো। আমি একা একা এতদূর কিভাবে যাব? আমার বাইকে চলো তাহলে। যদি কেউ দেখে ফেলে তো? আমি বাসা থেকে একটু দূরে দাঁড়াবো, তুমি সেখান থেকে না হয় উঠো। আচ্ছা, 3টায় আসছি। আচ্ছা। ফোন কেটে দিয়ে ত্রিদা খুশিতে নাচছে। আবিরও নিশ্চয় আমায় ভালোবাসে, নয়তো এভাবে ডাকতো না, এসব ভাবছিল ত্রিদা। আবিরের পছন্দের রঙের কালো একটা ড্রেস পরল ত্রিদা। কোচিংয়ে যাচ্ছি বলে ত্রিদা বাসা থেকে বেরিয়ে গেল। একটু কিছু দূর গিয়ে দেখতে পেল আবির বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর ঘড়ি দেখছে। সরি, লেট হয়ে গেল। ইটস ওকে, চলো। কিন্তু বাইকে কিভাবে বসবো? সাপোর্ট লাগবে আমার, নয়তো পড়ে যাব। আমায় ধরতে পারবে তো? পারবো, কিন্তু আপনি কিছু মনে করবেন না। না, আমায় ধরে বসো। তিদা বাইকে উঠে আবিরের বুকের ওপর হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরলো আবিরকে। আবির একবার তিদাকে হাত দেখলো, এরপর চশমা খুলে সানগ্লাস পরলো আর তিদাকে হেলমেট দিল। যদিও দুইজনেই একটু ইতস্তত বোধ করছিল, তারপরেও হাসি মুখী ছিল। 20 মিনিট পর আবির তিদাকে নিয়ে রেস্টুরেন্টে গেল। একটা খালি টেবিলে দুইজন বিপরীত দিকে হয়ে বসলো। আবির তিদার মুখোমুখি আর তিদাও আবিরের মুখোমুখি। কি খাবা? ইচ্ছে নাই। তোমার তো চিকেন ফ্রাই পছন্দের, ওইটাই অর্ডার করি। আপনি যা খাবেন তাই করুন। আবির চিকেন ফ্রাই অর্ডার করে মাথা নিচু করে বসেছিল। তিদা জুস খেতে খেতে জিজ্ঞাসা করলো, কেন এনেছেন এখানে? এমনি। কারণ তো আছে, একটা অ্যাডাল্ট মেয়েকে একটা অ্যাডাল্ট ছেলে এমনি এমনি এত দূর নিয়ে আসে না। খাওয়া শেষ করো, এরপর বলছি। এখনই বলেন। টাইম দাও আমায়। আচ্ছা ঠিক আছে। তিদা চিকেন ফ্রাই খাচ্ছিল আর আবির দেখছিল। তিদা আবিরকে অনেকবার খাওয়ানোর জন্য বলছে, কিন্তু আবির খায়নি। খাওয়া শেষ করে তিদা আবিরকে বলল, শেষ, এখন তো বলুন। আসো আমার সাথে। আবার কোথায়? বাইরে। তিদাকে নিয়ে আবির একটা খোলামেলা জায়গায় যায়। আবির বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আর তিদা একটু দূরে। কিছুক্ষণ পর আবির বলল, দেখো তিদা, আমি গুছিয়ে কথা বলতে পারি না, সেটা তুমি জানো। আমি সরাসরি বলে দিচ্ছি, আমি তোমায় বিয়ে করতে চাই। এই 7 মাস তোমার কথা বলা, তোমার আচরণ, তোমার মেন্টালিটি আর স্পেশালি তোমার ওই বাঁকা দাঁতগুলো আর গালের তিলটার প্রেমে অনেক বেশি পড়ে গেছি। অন্য কিছু ভাবতে চেয়েও পারিনি। এই কয়দিনে তুমি নিশ্চয় আমায় চিনে গেছো, আর তাই ডিসিশন তোমার এখন। যদি বলি আমি আপনাকে ভালোবাসি না তাহলে? যদি কোনো মানে নেই। বাসে যাব, চলুন। আগে আমার কথার উত্তরটা তো দাও। দিব, এখন বাসে চলুন। আবির মন খারাপ করে বাসায় চলে এলো। ত্রিদা 5 তলায় থাকে আর আবির 4 তলায়। 4 তলায় এসে আবির ত্রিদাকে বিদায় জানিয়ে উপরে চলে গেল। আবির বাসায় এসে মজা খুলছিল, তখনই ফোনে মেসেজ এলো, কিন্তু আবির মেসেজ দেখেনি, মন খারাপ ছিল বলে। লাঞ্চ না করে আবির ঘুমিয়ে গেল। আবির যখনই টেনশনে থাকে তখন ঘুমিয়ে যায়। শার্ট প্যান্ট চেঞ্জ না করে ঘুমালো আবির। রিঙ্কির ডাকে আবিরের ঘুম ভাঙলো।
ভাইয়া রাত 9টা বাজে, তুই এখনো ঘুমাচ্ছিস? 9টা বেজে গেছে। খেতে আয়। খোদা তাই। আপু অনেক সুন্দরী, ছবিও দেখেছি তোর ল্যাপটপে, আব্বু আম্মুরও পছন্দ হয়েছে। তুই তিদার কথা কিভাবে জানলি? তুই আম্মু আব্বুকেও জানিসিস? এখন খেতে আসো। যা, আছি। আবির কোনো রকম ডিনার করে আবার শুয়ে পড়লো। তিদার ছবি দেখবে বলে ফোন হাতে নিল। তিদার নম্বর থেকে মেসেজ। আবির তাড়াতাড়ি মেসেজ ওপেন করলো। মেসেজটাতে লেখা ছিল, আপনার সাথে কথা বলতে বলতে কখন যে আপনার প্রেমে পড়ে গেছি জানি না। আপনার অগোছালো স্বভাব আর বোকা বোকা হাসিটাই অদ্ভুত লাগে আমার কাছে। তবে আপনার মতো লম্বা খাম্বার সাথে আমার মতো কলা গাছকে কেমন লাগবে সেইটা ভাবতেছি। মেসেজটা পড়ে আবির অনেকক্ষণ আসলো। এরপর তিদাকে ফোন দিল। 3বার কল দেওয়ার পর তিদা ফোন রিসিভ করলো। এতক্ষণে ফোন দিলেন? রিসিভ করাই উচিত হয়নি। ঘুমাচ্ছিলে নাকি কলা গাছ? আপনি কি তার খাম্বা একটা? তার খাম্বা ছেলের জন্য কলা গাছই না, কারণ কলা গাছ যেন তার খাম্বার বুকে কান পেতে লাভ ডাব শব্দটা শুনতে পারে। ওই, আপনার রোম্যান্স বন্ধ করেন। এত রাতে ফোন দিয়ে আমার ঘুমটা কেন ভাঙালেন? কালকে কলেজ আছে? হ্যাঁ। সকালে দেখা হচ্ছে, এখন ঘুমান। জি, আপনিও। আবির ফোন কেটে দিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল। অদ্ভুত ভালো লাগা কাজ করছে আবিরের মনে। প্রথম প্রেমের অনুভূতিটা হয়তো এমনই অদ্ভুত। নিজেকে আজ অন্যরকম লাগছে আবিরের কাছে। তিদাকে নিয়ে নতুন গোত্রে ভাবতে শুরু করলো আবির। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে তিদা কলেজে যাওয়ার সময় আবিরের সাথে দেখা করে গেল। আবির তিদাকে কলা গাছ বলেই ডাকে, আর তিদা আবিরকে পিলার বলে ডাকে। মাঝে মাঝে কানা বলেও ডাকে। 2 মাস 2 জন চুটিয়ে প্রেম করলো। তিদাকে নিয়ে উইকেন্ডে ঘুরতে যাওয়া সহ সব কিছুই ঠিকঠাক মতো চলছিল। আবিরের বাবা মা ত্রিদাকে দেখে অনেক পছন্দ করে। তিদা মাঝে মাঝে এসে আবিরের ঘর গুছিয়ে দিয়ে যায়। আবির চাইছে তিদার ইন্টার কমপ্লিট হওয়ার পরে বিয়ে করতে। তিদাও অমত করেনি। কিন্তু হঠাৎ একদিন ত্রিদা আবিরকে ফোন দিল। আবির তখন অফিস থেকে এসে রিঙ্কির সাথে বসে ফাজলামি করতেছিল। শার্ট আর প্যান্টও চেঞ্জ করেনি আবির। ফোন রিসিভ করে নিজের ঘরে চলে গেল আবির। হ্যাঁ ত্রিদা, বলো। কোথায় তুমি? এই তো মাত্র আসলাম। কিন্তু তুমি এত অস্থির কেন? কিছু কি হয়েছে? একটু ছাদে আসো। আমি ছাদে আছি, তোমার সাথে কথা আছে। আছি। আবির ফোন কেটে দিয়ে ড্রেস না পাল্টে ছাদে চলে গেল। ত্রিদা আবিরের দিকে এগিয়ে এসে আবিরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ত্রিদা, বলো কি হয়েছে? আব্বু আর আম্মু আমার জন্য ছেলে দেখছে, আমি কি করব এখন? ছেলে দেখছে মানে? এত তাড়াতাড়ি কেন? ওনারা চাইছে আমার বিয়ে দিয়ে দিতে। আকাশ কিছু বলেনি? ভাইয়াও তাই চাইছে। তাহলে আর কি, বিয়ে করে ফেলো। আবির প্লিজ, মজা করো না এখন। আমি তো তোমায় ভালোবাসি। ওয়েট, আমায় বিয়ে করতে পারবে? জাস্ট নাও। হ্যাঁ পারবো। দাঁড়াও 1 মিনিট। আবিরকে ফোন দিয়ে সব বলল ত্রিদার সামনে। সোহেলের একটা ফ্রেন্ড আছে যে উকিল। সোহেল রাজিকে ফোন দিয়ে বলল ম্যারেজ রেজিস্ট্রি পেপার রেডি করতে 3 দিন সময় লাগবে বলে রাজি ফোন কেটে দিল। কিছুক্ষণ পর, আবির, আমি তোমায় অনেক ভালোবাসি। আমি কিভাবে অন্য কাউকে বিয়ে করব? ত্রিদা, বিয়ে কোনো ছেলে খেলা নয়, একটা সম্পর্কের অটুট বন্ধন এই বিয়ে। ভেবেচিন্তে তুমি সব বলছো তো? হ্যাঁ। এখন বাসায় যাও, কালকে দেখা হবে। দাঁড়াও আবির, তুমি কি চাও সেটা তো বললে না। আমায় এবার বলতে হবে? আমি যা আছি তাই থাকতে চাই। একদিন তোমায় বলেছিলাম তুমি ছাড়া আবির অর্থহীন, আজও সেটাই। থ্যাংক ইউ। এরপর আবির চলে গেল। বাসায় গিয়ে আবির ডিনার না করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। আবিরের মাথায় চিন্তা একটাই, ত্রিদার সব চাওয়া পাওয়া কি আবির পূরণ করতে পারবে? ত্রিদা কিছু চাইলে হয়তো আবির সেটা সাথে সাথে দিতে পারবে না, কিন্তু ত্রিদার চাওয়া আবির পূরণ করবে, এ কথাও বলছে আবির ত্রিদাকে। এসব চিন্তা বাদ দিয়ে আবির ডিনার করতে গেল। কোনো রকম খেয়ে শুয়ে পড়ল। 3 দিন পর, পেপার তো রেডি, তুই আমার বাসায় আয় ত্রিধাকে নিয়ে। রাজীবও আছে। ও তো এখন তোর কাছে পড়তে যাবে তাই না? আচ্ছা, আমি আছি। আজকে অফিস ছুটি নিয়েছিলাম, এই জন্যেই। আয়, রাজীব বেশিক্ষণ ওয়েট করতে পারবে না। আছি, রাখছি, বাই।
আবির তিদাকে SMS করে তাড়াতাড়ি বের হতে বলল। তিদাও বেরিয়ে গেছে। আবির ওর পরিবারকে এটা জানায়নি যে ও বিয়ে করবে। তিদা যখন আবিরের বাইকে উঠছিল তখন আবিরকে জিজ্ঞাসা করলো, ভয় হচ্ছে অনেক। কিছু হবে না, এসো। তিদা অনেক বড় দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছে, কিন্তু আবিরকে তা বুঝতে দিচ্ছে না। আবিরও যে টেনশনে নাই সেইটাও না। কিছুক্ষণ পর আবির সোহেলের বাসায় গেল ত্রিদাকে নিয়ে। সোহেল আবির আর তিদার সাথে কথা বলল। রাজীব তিদার বয়স নিয়ে একটু ঝামেলা করলেও সোহেলের জন্য সেটা আর করতে পারেনি। আবির পেপারটা চেক করে সাইন করে দিল, কিন্তু ত্রিদা সাইন করতে গিয়ে হাত পা কাঁপতে শুরু করলো। ঠিকমতো কলমটায় ধরতে পারছে না ত্রিদা। আরই ওকে ত্রিদা? এরপর ত্রিদা আবিরের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে সাইন করে দিল। আবির ত্রিদাকে সামলে নিল। আবির সোহেলের হাতে 12,000 টাকা দিল রাজীবকে দেওয়ার জন্য, কিন্তু রাজীব টাকাটা নিল না সোহেলের ফ্রেন্ড বলে। আবির আর ত্রিদা সেখান থেকে চলে এলো আর সোহেলকে বলল কাউকে যেন এই কথা না জানায়। সোহেল আশ্বাস দিল কাউকে সে বলবে না। আবির আর ত্রিদা সোজা বাসা চলে গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আবির খেয়াল করলো ত্রিদা অনেক টেনশনে আছে। আবির ভাবলো বাবা মাকে না জানিয়ে এমনটা করার জন্য হয়তো ত্রিদার মন খারাপ। আবির ত্রিদাকে বলল ঘরে গিয়ে চেঞ্জ করে ঘুমাও, আমি রাতে কল দিব। আচ্ছা। গিয়ে ঘুমাও কিন্তু, আর কিচ্ছু না। তুমিও ঘুমায়ো। আচ্ছা যাও। আবির তিদাকে ছেড়ে দিল। বাসায় গিয়ে তিদা সেটাই করলো যা আবির বলেছিল, কিন্তু আবিরের চোখে একদমই ঘুম নাই। লাভ ইজ রেসপন্সিবিলিটি, এটাই ভাবছে আবির। ত্রিদার প্রতি দায়িত্ব আরো 3 গুণ বেড়ে গিয়েছে আবিরের। আবির ওর বাবা মায়ের রুমে গিয়ে বসলো। আব্বু, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুলের জন্য। কিসের ভুল? মা, আমি জানি আজকে ত্রিদাকে বিয়ে করে ফেলেছি, তোমাদের না জানিয়ে রেজিস্ট্রি করেছি। 6 মাস পর ফাইনাল আর বিয়ের পেপার পাবো। যা হবার হয়ে গেছে, এখনো সব ভাবিস না আবির, টেনশন করিস না। তিদা তো অনেক ভালো মেয়ে, ভুল তো কিছু করিসনি তুই। মা, ত্রিদা আমার ভুল সিদ্ধান্ত নয়, কিন্তু ভয় একটা জায়গাতে। কি? কিছু না, ঘুমাও, আমি ঘুমাতে যাচ্ছি। ঘরে এসে দরজা লক করে দিয়ে আবির ত্রিদাকে ফোন দিল। ত্রিদার ফোন বাজছে, কিন্তু ত্রিদা রিসিভ করছে না। আবির কয়েকবার কল করলো ত্রিদাকে। এইবার ত্রিদা ফোন রিসিভ করলো। হ্যাঁ বলো। এখনো ঘুমাচ্ছ? মাথা ব্যথা করছে ভীষণ। ঔষধ খাও নাই? বিকাল থেকেই তো তোমার হেডেক। হ্যাঁ, খেতে হবে এখন। একটা কথা বলি। বলো। টেনশনে আছো মনে হচ্ছে। না, টেনশন কিসের? সবচেয়ে বড় টেনশন তো আজকে শেষ হয়ে গেল। খেয়েছো? হ্যাঁ। এইভাবে দুইজনের কথা বলতে বলতে মধ্যরাত হয়ে গেল। পরের দিন সকালবেলা। হ্যাঁ বলো। আজকে ত্রিধার আম্মু তোদের বাসায় আসবে, যা বলবে হ্যাঁ বলে দিস। হ্যাঁ বল, কি বলছিস তুই? ওর আম্মু কেন আসবে? আরে বেটা সারপ্রাইজ, এখন যা অফিসে যা। সোহেল ফোন কেটে দিল আর টেনশনে পড়ে গেল আবির। কেন আসবেন উনি? আর কিসের সারপ্রাইজ? আবির অফিস থেকে তাড়াতাড়ি চলে এলো টেনশনে। বাসায় এসে দেখে ত্রিদার আম্মু আবিরের বাসায়। আবির তো পোড়াই থাওয়া। আবিরকে দেখে ত্রিদা আর রিঙ্কি চোখ মারলো। আবির তো রেগে গেল। আবির ত্রিদার আম্মুকে দেখে বলল, হ্যাঁ আবির, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, আসলে তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি কি আমার মেয়েটাকে একটু পড়াতে পারবে? আসলে সোহেল আমায় বলল ওর সময় নেই দিদাকে পড়ানোর, আর তোমার কথা বলল। ওর তো 2 মাস পর ফাইনাল এক্সাম, তাই আর কি। তাহলে আবির ওই কথাই থাক, কাল থেকে এসো পড়াতে। আর তুমি তো রাত ছাড়া পড়াতে পারবে না, তাই তো? আবিরকে ত্রিদার পড়ানোর দায়িত্ব দিল ত্রিদার আম্মু। আবির হাসতে হাসতে রাজি হয়ে গেল। রিঙ্কি তিদার সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করলো। আবির তিদাকে দিয়ে ভালোভাবে তাকাতে পারেনি, কারণ ত্রিদার আম্মু পাশে ছিল। যখন ত্রিদা চলে যাচ্ছিল আবির শুধু ত্রিদার হাত ছুঁয়ে দিল। বাসায় গিয়ে ত্রিদা আবিরকে কল করলো। স্যার ভালো আছেন? জি ম্যাম, ভালো আছি। পড়া না পারলে সে ভালোটা আর থাকবো না। ওই থামো, বচত কোথাকার, তুমি আমায় একটা টোকাও দিবা না। সেটা সময় বলে দিবে। এখন রাখো, গোসল করে আসি, ডিনার করে কল করছি। হ্যাঁ তাড়াতাড়ি কর। আচ্ছা।
আবির ফোন কেটে দিয়ে গোসল করতে চলে গেল। ডিনার করে এসে আবির ত্রিদাকে কল দিল। কথা বলতে বলতে আবির ঘুমিয়ে যায় আর ত্রিদা ফোন কেটে দেয় আর ঘুমিয়ে যায়। পরের দিন থেকে আবির ত্রিদাকে পড়াতে যায়। বেশ ভালো রকমের ফাজলামি করছিল দুইজন, কিন্তু আবির পড়াশোনার ব্যাপারে খুব স্ট্রিক্ট, তাই আবিরকে ত্রিদাকে পড়াচ্ছিল। ত্রিদা আবিরের চশমা নিয়ে ফাজলামো করে, আবিরের শার্টের কলার ধরে থাকে, আবার আবিরের হাত ধরেও বসে থাকে। এইভাবে কেটে গেল 3 মাস। এই 3 মাসে আবির ত্রিদাকে শুধুমাত্র একটা নাকফুল গিফট করেছে। ত্রিদা ওইটা পাওয়ার পর খুশি হলো নাকি হলো না সেটা বুঝতে পারলো না আবির। নাকফুলটা স্টোন বসানো আর স্বর্ণে ছিল। ত্রিদার বোর্ড ফাইনাল শুরু হয়ে যায়। আবির ত্রিদাকে এক্সাম হলে দিয়ে আসতো, আবার নিয়েও আসতো। মোটামুটি সব এক্সামই ভালো হয়েছে ত্রিদার। 1.5 মাস পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার সাথে ত্রিদা কেমন যেন পাল্টাতে লাগলো, যেটা আবির অনেক ভাবাচ্ছে। আবিরের সাথে ঠিকমতো কথা বলে না, আবিরের খবরও রাখে না। আবিরের প্রতি কেমন যেন উদাসীন হয়ে গেল ত্রিদা। আর আবিরকে না বলে হুটহাট করে এদিক সেদিক চলে যায়। এমন প্রায় 10 দিন লক্ষ্য করলো আবির। একদিন আবির ত্রিদাকে ফোন দিতে যাবে, এমন সময় ত্রিদা আবিরকে ফোন দিয়ে পার্কে আসতে বলে। আবির 1 সেকেন্ড দেরি না করে পার্কে যায়। বাইক পার্ক করে দেখে ত্রিদা চকলেট কালারের একটা 3 পিস পরে একটা বেঞ্চের উপর বসে আছে। আবির বাইকের চাবি পকেটে রেখে ত্রিদার কাছে যায়। ত্রিদা, তোমার কিছু হয়েছে? কই না তো। আজ তোমাকে এত গর্জিয়াস লাগছে যে? তোমার সাথে জরুরি একটা কথা আছে। হ্যাঁ বলো। আমি আমাদের রেস্ট পেপার উইথড্র করে নিয়েছি। কি? কেন? আচ্ছা আবির, তুমি আমাকে জীবনে কি দিতে পারবে? একটা ভালো ড্রেস দিতে পারবে? একটা ভালো গহনা দিতে পারবে? আমার ডায়মন্ড পছন্দ, আর তুমি দাও আমাকে স্বর্ণ। যে মেয়ে স্বামী নিয়ে সুখী থাকে না, সেই মেয়ের জীবনে এর থেকে বড় দুঃখ তো আর হতেই পারে না। আমি কোনো ফকিন্নির বাচ্চাকে সারা জীবন মেনে নিতে পারবো না। ত্রিদা, তুমি এইমাত্র আমায় কি বললে? যা বলেছি ঠিকই বলেছি। যে বউকে একটা ডায়মন্ডের নোসপিন দেওয়ার যোগ্যতা রাখে না, তাকে কেমনে স্বামী হিসেবে মানবো? এই কথাটা তোমার 365 দিন আগে ভাবা উচিত ছিল, আজ নয়। আজ এসব আমাকে তুমি কি শুনাইলা ত্রিদা? বলো, আমায় কি শুনাইলা? ডোন্ট টাচ। আমার বিয়ে ঠিক হয়েছে অতুলের সাথে, যে কিনা বিজনেসম্যান। আর হ্যাঁ, আমাদের রেজিস্ট্রির কথা কোনোদিনই যেন বাইরে না যায়। ত্রিদা, তুমি ভুল করছো। একটাবার ভেবে দেখো তুমি এসব কি বলছো। আবির তোমায় ছাড়া থাকবে কি করে? এর আগে যেভাবে ছিল। প্লিজ ত্রিদা, আমায় ছেড়ে চলে যেও না, তাহলে খুব কষ্ট পাবো। ও ত্রিদা, তুমি বলো, এসব তুমি মজা করে বলছিলে? বলো না প্লিজ। না, একদম মজা নয়। আমি আসছি, ভালো থেকো। ত্রিদা, আমার স্বপ্নগুলো এভাবে তছনছ করার অধিকার তো আমি তোমাকে দেইনি। কেন করছো তুমি এমন? আবির প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি বাসায় যাচ্ছি, আর নিমন্ত্রণ খেতে এসো আমার বিয়ের। ত্রিদা, জাস্ট স্টপ ইট। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমায় টাচ করবে না, আর করতেও পারবে না। একটাবার মাথা ঠান্ডা করো তুমি। অতুল পতুলকে আমি চিনি না, আমি আমার ত্রিদাকে চিনি, যে এমন করবে না আমার সাথে। আবির কাঁধে থামাও। আমার সিম চেঞ্জ করে ফেলেছি, কল দিলেও পাবে না, আর পড়ে থাকলো তোমার এই নোসপিন। আর হ্যাঁ, দারোয়ানকে দিয়ে পেপার পাঠিয়ে দিব, সাইন করে দিও, আর দারোয়ানকে দিয়েই পাঠিয়ে দিও। বাই। এসব বলে ত্রিদা হনন করে চলে গেল। আবির ধপাস করে বেঞ্চের ওপর বসে পড়লো। আজ যে আবিরের দুনিয়া আবিরের সাথে বেইমানি করলো, এই বেইমানের কি কোনো ক্ষমা হয়? আবির তো গোটা সংসার সাজিয়ে ফেলেছিল ত্রিদাকে ওর রানী বানিয়ে। আজ ত্রিদা এইটা কি করলো? আবির জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাত 12টার পর আবির চোখ খুলে দেখে আবির নিজের ঘরে। রিঙ্কি আর মা পাশে বসে কাঁদছে, আর বাবা গালে হাত দিয়ে মুখ গোমড়া করে বসে আছে। আবিরকে চোখ খুলতে দেখে রিঙ্কি বলল, আম্মু, ভাইয়া চোখ খুলেছে। ভাইয়া তোর কি হয়েছিল রে ভাইয়া? রাস্তায় কেন তুই পড়েছিলিস? রিঙ্কি, ত্রিদা কই? ও আসেনি? না, ভাবিকে ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন বন্ধ। ভাই আগে বল তোর কি হয়েছে? আমি শেষ রিঙ্কি, ওই বেইমানটা আমার সব শেষ করে দিয়ে চলে গেল। ভাইয়া, কে কি করেছে তোর সাথে?
আবির ওর আব্বু আম্মুকে সব বলল। আবিরের আব্বু আর আম্মু দুইজনের দিকে তাকাচ্ছে আর রিঙ্কি আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মাথা নিচু করে বসেছিল। রিঙ্কির খুব রাগ হচ্ছে ত্রিধার প্রতি। আবিরের মতো ছেলেকে ত্রিধা এসব কিভাবে বলতে পারে? রিঙ্কি ওর আম্মুকে বলল, আম্মু, ভাইয়ের জন্য খাবার নিয়ে আসো। আবিরকে জোর করে খাবার খাওয়ালো রিঙ্কি। রিঙ্কির কথা আবির ফেলতে পারে না কখনোই। আবির আব্বু আম্মু আবিরকে জিজ্ঞাসা করছে, বললাম তো ওর চাওয়া পাওয়া পূরণ করতে আমি অক্ষম, তাই ও বিয়ের বন্ধনটা ভেঙে ফেললো। আমার ভালোবাসাও ওর কাছে কিছুই ছিল না। আবিরের আব্বু আম্মু রিঙ্কিকে আবিরের কাছে রেখে চলে গেল। ওনারা চাইছেন ত্রিধার সাথে কথা বলতে, কিন্তু আবির নিষেধ করেছেন। আবিরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। যতদিন যাচ্ছে ততই ও ভেঙে পড়ছে। ত্রিধা আর আবির দুইজনে প্রথম প্রেম ছিল। আবির অফিসে যায় না, খাবারও খায় না, ঠিকমতো কোনো কিছুই করছে না। মনে হচ্ছে আবির প্রাণহীন হয়ে গেছে। ত্রিধা জোর করেও আবিরকে খাওয়াতে পারে না। সারাক্ষণ এখন আবির কাঁদে। ত্রিধার ফোন বন্ধ। আবির এখন ছাদেও যায় না। 4 দিন পর আবিরের বস আবিরকে ফোন দিল। আবির ফোন ধরছে না। আবির ঘুমাচ্ছে। এখন আবির বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়। আবিরের আব্বু ফোন রিসিভ করে বসের সাথে কথা বলল। আবিরের বস আবিরের আব্বুকে বললেন, আবিরের বাবাও চিন্তায় পড়ে গেলেন কিভাবে সম্ভব আবিরকে অফিসে পাঠানো। উনি আবিরের আম্মুর সাথে কথা বললেন। দুজনে ভাবতে লাগলেন এভাবে আর দিন চালানো যাবে না। একটা ফাজিল মেয়ের জন্য আমাদের ছেলের জীবনটা কেন নষ্ট হয়ে যাবে? এভাবে ধুকে ধুকে আবিরের আব্বু আম্মু ডিসিশন নিলেন আবিরকে বিয়ে করাবেন। আবির তো অবশ্যই রাজি হবে না, কিন্তু জোর করে হলেও আবিরকে বিয়ে করাতে হবে। ওর জীবনটা আবারও হাসি খুশি করার জন্য। একটা মেয়ে পারে আরেকটা মেয়ের অভাব পূরণ করতে। এর মধ্যে আবিরের বাসায় দারোয়ান এলো একটা কাগজ হাতে নিয়ে। দারোয়ান বলল 5 তলার ত্রিধা ম্যাডাম পাঠিয়েছে। আবির তখন ঘুম থেকে জেগে গিয়েছিল। দারোয়ানের কাছ থেকে পেপারটা টান দিয়ে নিল আবির। উল্টে পাল্টে দেখলে সত্যি ত্রিধা আবিরের কাছ থেকে দূরে সরে যাইতে চাইছে। আবির জোরের উপরে পেপারে সাইন করে দিল। আবির গোসল করতে গেল। আবির এমনিতেই অগোছালো, তার উপর আরও বাজে অবস্থা আবিরের। আবির গোসল করে এসে সোফার উপর বসলো। আবিরের এমন স্বভাব আবিরের সাথে বেমানান। আবির বেরিয়ে যাওয়ার পর রিঙ্কি ওর আব্বু আম্মুর সামনে এলো। আম্মু, হয়তো আমি ছোট, কিন্তু একটা কথা আজ বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে। ভাইয়ের জন্য বউ খোঁজুন। এভাবে আর কতদিন? নাওয়া খাওয়া ভুলে ভাই একদম পাগলের মতো হয়ে গেছে। ভাইকে বিয়ে করিয়ে দিলে হয়তো সব আবার ঠিক হয়ে যাবে। আমরাও এটাই ভাবছি রিঙ্কি, এখন সেটাই করতে হবে। ভাইয়ের এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। 1 সপ্তাহ তো প্রায় হলোই। আমার বন্ধুর মেয়ে, ওই যে রফিকের মেয়ে আরবিকে কেমন লাগে তোর? না বাবা, আর কোনো সুন্দরী মেয়েকে আমার ভাবি হিসেবে চায় না। মানুষ একবার কষ্ট সহ্য করতে পারে, কিন্তু বারবার না। আরবি অমন মেয়ে না, খুবই সাধারণ। রফিকেরও আবিরকে অনেক পছন্দ। শুধু এখন আমরা একবারে কিছু বললেই হবে। আজকে সন্ধ্যায় যাই, চলো। আচ্ছা, রেডি হও। আবির বাসায় ফেরার আগে আগে আমাদের ফিরতে হবে। রিঙ্কি, আবিরের আব্বু, আবিরের আম্মু 3 জন আবিরকে না জানিয়ে আরবিকে দেখতে গেল। আরবির বাবা মাও জানে না আবিরের আব্বু আম্মু হঠাৎ চলে আসবে। আরবি তখন ঘর গুছাচ্ছিল। মাথায় ঘোমটা টেনে আবিরের আব্বু আর আম্মুকে সালাম দিলেন। ওনাদের জন্য নাস্তা রেডি করে আনলো আরবি। অনেক রাত হয়েছে, বাসায় যাবে না? হ্যাঁ যাব, তার আগে শুভ কাজটা সারি। কিসের শুভ কাজ? তোর আঙ্কেলের মেয়ের বিয়ে আজ, সেই জন্যই এখানে আসা। তাহলে তোমরা বাসায় চলে যাও, আমি বাসায় যাচ্ছি। ভালো লাগছে না আমার। বউ দেখে যাবি না? না। দেখতে তো হবে, চুপচাপ ওই জায়গাতেই বস। এগুলো কি ধরনের বেয়াদবি রিঙ্কি? ভাবি চলো। ভাবি? হ্যাঁ ভাবি, বস এখানে। রিঙ্কি, আমার সাথে ফাজলামো করবি না। আমি ফাজলামোর মুডে নাই এখন। আঙ্কেল, বর আর বউ দুজনেই এসে গেছে, বিয়ে পড়ানোটা শুরু করেন। হাউ ডেয়ার ইউ! তোমাদের সাহস কি করে হয় আমাকে এইভাবে চিটিং করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার? আবিরের রাগ দেখে আরবিও দাঁড়িয়ে যায়, আর মাথা থেকে ঘোমটাটাও পড়ে যায়। আরবি প্রথম আবিরকে দেখলো। আবিরের চোখ লাল করে তাকিয়ে আছে আরবির দিকে। আবির ও আরবিকে এই প্রথম দেখলো। আবিরের রাগ দেখে না, হাইট আর বডি ফিটনেস দেখে সম্পূর্ণ ক্রাশ। রিঙ্কি আরবিকে বসালো। আবিরের আব্বু আর আবিরের আম্মু আবিরকে নিয়ে পাশের ঘরে গেল জোর করে। 20 মিনিট পর আবিরের আব্বু বলল আবির রাজি।
তারপর রফিক সাহেব অর্থাৎ আরবির আব্বা বলল তাড়াতাড়ি কাজ করতে, অনেক রাত হয়েছে। আবির একটা কথাও বলল না, চুপচাপ গিয়ে আরবির পাশে দূরত্ব বজায় রেখে বসলো। আর অনেক বেশি আপসেট আবির। বিয়ে পড়ানো শুরু করলো কাজী। কিছুক্ষণের মধ্যে বিয়ে শেষ হয়ে গেল। আবির সেই বাড়ি থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে চলে গেল। আবিরের আব্বু আর আম্মু তখন আর আবিরকে আটকায়নি। আরবিকে সেই রাতেই নিয়ে আসে আবিরের আব্বু আম্মু। আরবির বাবা মা দুজনে সুখের কান্না কাঁদতেছেন। রাস্তায় যেতে যেতে রিঙ্কি আরবিকে জিজ্ঞাসা করলো, ভাবি আমার ভাইয়াকে কি পছন্দ হয়েছে? ইউ রেখা, আমি জানতাম। 20 মিনিট বাপ মা ছেলের কি কথা হয়েছিল তা গল্পের মধ্যে একসময় বলে দিব। তো গল্পটা কন্টিনিউ করতে থাকেন। আরবি আবিরের ফ্ল্যাটে এলো। আরবি নিজের ঘরে শুয়েছিল। আবিরের আম্মু আরবিকে বরণ করলো। আবিরকে ডাকলো আরবিকে নেওয়ার জন্য, কিন্তু আবির গেল না, উল্টো দরজা লাগিয়ে দিল নিজের ঘরে। রাত তখন 2টা। আরবি ঘুমে ঢলে পড়ছে। আবিরের ঘরে আজকে আর আরবিকে শোয়ালো না, আবিরের আম্মু রিঙ্কির সাথে শোয়ালো। রিঙ্কি আর আরবি চেঞ্জ করে ঘুমিয়ে গেল। ফজরের আজান শুনে আরবি তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে গেল। দেশের বাইরে বড় হলেও নিজের ধর্ম নিজের সংস্কৃতি টিকিয়ে রেখেছে আরবি। গোসল করে উজু করে নামাজ পড়লো আরবি। নামাজ পড়ে ঘরে সব পর্দা সরিয়ে দিল আর সবার জন্য চা বানাতে গেল। রান্নাঘরে যাওয়ার পথে আবিরের ঘরে উকি দিল আরবি, কিন্তু আবিরের ঘরের দরজা এখনো বন্ধ। আরবি একবার ভাবলো নক করবে, কিন্তু আর করলো না। 6:30টায় সবাই ঘুম থেকে উঠে যায়, শুধু আবির বাদে। আবিরের আব্বু ফ্রেশ হয়ে আবিরকে ডাকলেন। কিছুক্ষণ পর আবির দরজা খুললো। ঘুম ঘুম চোখে খালি গায়ে বেরিয়ে এলো আবির। ড্রয়িং রুমের সোফায় বসে ঝিমাচ্ছিল। আব্বু এই নিন আপনার চা। আরবির কণ্ঠ শুনে সাথে সাথে আবির আরবির দিকে তাকালো। এত সুন্দর কণ্ঠ, কালকে তো চেহারাও ঠিক করে দেখেনি আবির। একদম মায়াপড়ি, ভেজা চুলে চমৎকার লাগছে। আবির সাথে সাথে নিজের চোখ নামিয়ে ফেললো আর সেখান থেকে উঠে এলো। কিছুক্ষণ পর, আম্মু আমার শার্ট প্যান্টগুলো কোথায়? একটা হয়তো আয়রন করা নেই। তুমি জানো না আজ আমি অফিসে যাব? আম্মু চিৎকার করে আর কাপড় দিয়ে ঘর উল্টাপাল্টা করছে আবির। একটা শার্ট আর একটা প্যান্ট আবিরের দিকে এগিয়ে দিয়ে আরবি বলল, আম্মু বাসায় নেই, রিঙ্কির সাথে স্কুলে গেছে। আম্মু বলেছিল আজ নাকি আপনি অফিসে যাবেন, তাই আমি এগুলো আয়রন করে রেখেছিলাম। আরবির দিকে চোখ রাঙিয়ে টান দিয়ে জামা কাপড়গুলো নিয়ে অসময়ে চলে গেল আবির, কিন্তু মুখে একটা কথা বলল না। আবির রেডি হয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই আরবি আবিরের ঘরে এসে বলল, ব্রেকফাস্ট করে যাবেন কিন্তু। আবির কোনো কথা বলল না, মানি ব্যাগ নিল। বেরোনোর আগে খেয়ে যান। হেই, হোয়াটস ইউর প্রবলেম? আমায় কেন এইভাবে জ্বালাচ্ছেন? জ্বালাচ্ছি কোথায়? আসুন তো। আমি কাউকে আমার হাত ধরার অধিকার দেইনি। সেই অধিকার আমিই নিয়েছি, এখন আসুন। দেখুন মিস। মিস নয়, মিসেস আবির। স্টুপিডের মতো আচরণ। এই কথা বলে আবির বেরিয়ে গেল মানিব্যাগ না নিয়ে। আরবি আর পিছু ডাকলো না আবিরকে। শাড়ির আসল কোমরে গুজে দিয়ে কাজ করতে শুরু করলো আরবি। ঘরটা একদম নোংরা করে গেছে আবির। আবিরের ঘর গুছাতে গুছাতে প্রায় ঘন্টাখানেক লেগে গেল আরবির। ঘর গোছানো শেষ করে আরবি বেরিয়ে যাবে, ঠিক সেই সময় আবিরের ড্রয়ার খোলা দেখে আরবি ড্রয়ার লাগাতে গিয়ে অনেকগুলো লাভ লেটার রেজিস্ট্রি পেপারের কপি পেল। আরবি ঠোঁট বাঁকা করে পেপারগুলো সব পুড়িয়ে দিল। পুরো ফ্ল্যাট অনেক সময় নিয়ে গোছালো আবির। 12টার সময় রিঙ্কিকে নিয়ে আবিরের আম্মু স্কুল থেকে আসে। ঘরের চেহারা দেখে রিঙ্কি বলল, ভাবি আসলো আর সব সুন্দর হয়ে গেল। বা ভাইয়া কি চলে গেছে? খেয়ে গেছিল। না, অনেকবার বলেছি, শেষে রেগে চলে যায়। তুমি খাইছো? না আম্মু। কেন? ক্ষুধা নেই। আপনারা যান, ফ্রেশ হয়ে আসেন। আর আম্মু ওনাকে বলেন লাঞ্চে বাসায় আসতে। কোনোদিন আসে না, দেখি আজ আসে নাকি। তুমি খেতে চলো। না আম্মু, উনি আসুক, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। যাও। আরবি চলে যাওয়ার পর আবিরের আম্মু আবিরকে ফোন দিল। বলো আম্মু। বাসায় আসবি কখন? রাস্তায় আমি আছি। অফিস ছুটি? না, স্যারের বাসায় ইনভাইটেশন ছিল আজকে, আমি যাইনি। আচ্ছা, 5 মিনিটে বাসায় আয়। ইসরাত তোর জন্য না খেয়ে বসে আছে।
আবির ফোন কেটে দিল কিছু না বলে। প্রচণ্ড রাগ হচ্ছে আবিরের। আবির নিজের মতো করে পকেটে হাত দিয়ে হাঁটছিল। হঠাৎ আবির দাঁড়িয়ে যায় ত্রিধাকে দেখে। ত্রিধা অন্য কারোর সাথে, তাও প্রাইভেট কারে। ত্রিধাকে দেখে মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে। আবির চশমা খুলে ঠোঁটের কোণায় একটু হাসি আনলো। কি বলবে বুঝতে পারছে না আবির। শার্টের একটা বোতাম খোলা আবিরের। এইভাবে বাসায় এলো আবির। দেখে মনে হচ্ছে অনেক টায়ার্ড। সকাল থেকে পানিও খায়নি আবির। এর মাঝে ত্রিধাকে এইভাবে দেখে আরও দুর্বল হয়ে গেছে। কোনোরকম বিছানায় গা এলিয়ে দিল চশমাটা হাতে নিয়ে। জুতা মোজা কিছুই খুলল না। কিছু কি হয়েছে আপনার? এমন লাগছে কেন? এসব কি করছেন? আমার পায়ে কেন হাত দিচ্ছেন? আপনি আমার স্বামী হন, তাই কোনো ব্যাপার না। যতদূর শুনেছি আপনি ইউএসএতে ছিলেন, তবুও এসব ফালতু রিচুয়াল কেন মানছেন? যা শুনেছেন ঠিকই, যাই হোক, ওইটা যার যার পার্সোনালিটি। আজব দুনিয়ার গাজব তামাশা। একটা কথা জিজ্ঞেস করব, যদি রেগে না জানতো। রাগার মতো কিছু না বললেই হলো। আচ্ছা তাহলে বাতিল। বিকেলে কি আপনি ফ্রি আছেন? কেন? বাসায় যাব একটু, আমার ফাইল আর ম্যাটেরিয়ালসগুলো বাসায়। তো যান, এটা আমার কি? কিছুই না, চেঞ্জ করে বসেন, খাবার এনে দিই। ক্ষুধা নেই। সকালেও তো খাননি। আপনার বাসায় যাবেন তো যান সেইখানে, আমাকে শুধু শুধু বিরক্ত করবেন না। ইশরাত আবিরের কথা শুনে মোটামুটি থতমত খেয়ে গেল। কি এমন বলল ইশরাত যে এভাবে আবির রেগে গেল? ইশরাতের মনটা খারাপ হয়ে গেল। এরই মধ্যে আবিরের আম্মু আবিরের ঘরে এলেন। কি হয়েছে ইসরাত, মন খারাপ কেন? না আম্মু, কিছু না। আপনি কি আমার সাথে একটু বাড়িতে যাবেন? আমার কিছু ইম্পর্টেন্ট ফাইল বাসায় আছে, সেগুলো আনতে হবে। কেন? আমি কেন? আবির তো বাসায় চলে এসেছে। আবির, তুই নিয়ে যাব আমাকে। আবির, তুই তোর আম্মুর সাথে এইভাবে কথা বলার সাহস কোথায় পেলি? আম্মু, আমি এখন বেরিয়ে যাই, তাই না? না হলে সন্ধ্যার আগে ফিরতে পারবো না। না বৌমা, সকাল থেকে ও খায়নি ঠিক আছে, কিন্তু তুমিও যে এক গ্লাস পানি খাওনি সেই খেয়াল কি ওর আছে? আর এইদিকে বিকেল পড়ে এলো, খেয়ে যাও, আসো। আর আবিরের সাথেই যাবে তুমি। এই নিয়ে আমি আর কোনো কথা শুনবো না। আবির আবির খানিকটা ভেবাজে খেয়ে গেল আম্মুর কথা শুনে। ইশরাত কেন খাবে না? আবির আর কোনো কথা না বলে খেতে বসলো। ইশরাতও খেতে বসলো। আবির ইশরাতের দিকে তাকায়নি একবারও। আবিরকে খাবার বেড়ে দিচ্ছিল আর নিজে খাচ্ছিল। খাওয়া শেষ করে আগে ইশরাত উঠলো। এরপর ইশরাত আবিরের খাওয়া শেষ হলে রেডি হতে গেল। ইশরাত যখন রেডি হচ্ছিল তখন ওর মনে পড়লো আবির তো শার্ট মনে হয় পরে যাবে না, আর টি শার্ট খুঁজবে। ইশরাত হিজাব পরছিল রিঙ্কির ঘরের ড্রেসিং টেবিল থেকে। অর্ধেক হিজাব পরা অবস্থাতেই ইশরাত তাড়াহুড়া করে আবিরের ঘরে গেল। গিয়ে দেখলো আবির জামা কাপড়গুলো এলোমেলো করছে। দাঁড়ান, আমি দিচ্ছি। টি শার্ট তো? হ্যাঁ। কি রঙের? একটা দিলেই হলো। এই নিন, ব্ল্যাকটা পরুন, সুন্দর লাগবে। এই মেয়ে কিভাবে জানে আমি টি শার্ট পরবো? মনে মনে আবির এটা ভাবতে লাগলো। আবির টান দিয়ে টি শার্টটা নিল আর তখন ইশরাত ঘর থেকে বেরিয়ে গেল। আবির চেঞ্জ করে রেডি হলো। ইশরাতেরও প্রায় শেষ। নতুন বউ তাই ইশরাত শাড়ি পরলো, সাথে হিজাব। একটু সেজেছে কিন্তু ধরা যাবে না, শুধু কাজল আর লিপস্টিক ছাড়া। ইশরাতের কোনো তিল নেই মুখে, কিন্তু অদ্ভুত মায়া আছে সুন্দর মুখটায়। ইশরাত হ্যান্ড ব্যাগ নিয়ে জুতা পরলো আর আবিরকে বলল বেরিয়ে আসতে। আবির ইশরাতকে নিয়ে বেরিয়ে গেল। আবির বাইককে বের করলো বাসার নিচে গিয়ে। বাইক দেখে ইশরাত খুশিতে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এনিথিং রং? আপনার বাইক আছে? জানতাম না তো। বাইকে চড়তে আমার অনেক ভালো লাগে। ইউএসএতে ফ্রেন্ডের বাইকে অনেক ঘুরেছি। এইখানে সব মেয়েরই বাইক ছিল, শুধু আমার ছিল না। ভালো। উঠবেন কিন্তু আমাকে ধরতে পারবেন না। তাহলে তো পড়ে যাব। গেলে যাবেন, বাট আমায় ধরবেন না। আচ্ছা। আবির হাই স্পিড ছাড়া বাইক চালায় না, আজও সেটাই করলো। ইশরাত বাইকের পেছনের দিকটা ধরে চোখ বন্ধ করে আছে, তাও আবিরকে ধরছে না। ইশরাতের অভ্যাস আছে বাইকে বসা, তাই বেশি একটা সমস্যা ইশরাতের হলো না। আধা ঘন্টা পর আবির ইশরাতের বাসার সামনে এলো। আপনার যা যা লাগে নিয়ে আসুন, আমি এখানেই ওয়েট করছি। বাসায় চলুন। যা বলছি সেটাই করবেন। আব্বু আম্মু অনেক কষ্ট পাবে আপনি বাসায় না গেলে। প্লিজ চলুন একটু।
আজীব, জীবনটা হেল হয়ে গেল। আচ্ছা যেতে হবে না, আপনি বরং এখানেই থাকুন, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ সেটাই করুন, যান। ইসরাত বাসায় গেল আর আবির নিচে দাঁড়িয়েছিল। ইসরাতের বাসা 2য় তলায়। ইসরাতের ঘরের বারান্দা থেকে রাস্তা স্পষ্ট দেখা যায়। ইসরাত নিজের জিনিস খুব দ্রুত গোছাচ্ছে আর বারবার আবিরের দিকে তাকাচ্ছে, রেগে যাচ্ছে কিনা। এইদিকে ইসরাতের মা ইসরাতকে জিজ্ঞাসা করছে জামাই কেন এলো না। ইসরাতের জবাব দিল ও অফিসে, তাই আমি একাই চলে এসেছি। আম্মু সন্ধ্যা হওয়ার আগে ফিরতে হবে, আমি এখন যাই। ইসরাত বেরিয়ে এলো আর ইসরাতের আম্মু বারান্দার দরজা লাগাতে গিয়ে আবিরকে দেখেন বাইক নিয়ে দাঁড়িয়ে। ইসরাতও নিচে গেল আর আবিরের বাইকে বসলো। ইসরাতের আম্মু ভাবতে লাগলেন ইসরাত কেন ওনাকে মিথ্যা বলল যে আবির আসেনি, আর আবির আসলোই যখন ঘরে কেন এলো না। তাহলে কি ইসরাত আমায় মিথ্যা বলেছে সব? আবির মানেনি ইসরাতকে? কে জানে কি আছে আমার লক্ষ্মী মেয়েটার কপালে। এইসব ভাবতে ভাবতে ইসরাতের আম্মু চোখ মুছলেন। আবির ইসরাতকে বাসায় নামিয়ে দিয়ে বাইক নিয়ে ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে চলে গেল। ইসরাত একা একা বাসায় গেল। আবির কই বৌমা? ইসরাত বলল উনি আসেননি, আমায় নামিয়ে দিয়ে চলে গেল। আম্মু নামাজ পড়ে আসি তারপর কথা বলছি। ইসরাত নামাজ পড়ে এসে রিঙ্কিকে পড়াতে বসালো আর রাতের খাবার রেডি করলো। ইশারের নামাজ পড়ে ইসরাত একটু স্টাডি করলো। প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল আবির বেরিয়েছে, কিন্তু এখনো বাসায় আসতেছে না। রাত বাজে 9:45। সবাইকে ডিনার করে ইসরাত টেবিলে বসে রইল। আবিরের আম্মু ইসরাতের সাথে বসে আছে। বৌমা আবিরকে ফোন দাও। ইসরাত আবিরকে ফোন দিল। আবির ফোন রিসিভ করলো। আপনি বাসায় কেন আসতেছেন না? আছি, একটু লেট হবে। আচ্ছা আসুন। আবির ফোন কেটে দিল বিরক্ত হয়ে। ইসরাত ওর শাশুড়ির সাথে গল্প করছিল আর আবিরের পছন্দ অপছন্দ সম্পর্কে জানলো। আবিরকে নিয়ে দুইজন গল্প করছিল। 45 মিনিট পর আবির বাসায় এলো। আম্মু ক্ষুধা লাগছে, ভাত দাও। কেন? তোকে তোর বন্ধুরা ভাত দেয়নি? মেয়েটা যে এভাবে না খেয়ে তোর জন্য অপেক্ষা করছিল, তুই কি তার মূল্য দিলি? আচ্ছা আমাকে কি খেতে দিবা নাকি ঘুমাবো? কথা কম বলবি, এখন তুই একা না, বিবাহিত তুই, অভ্যাসটা পাল্টাবি। আয়। ইসরাত আবিরকে ভাত বেড়ে দিল আর নিজে কোনোরকম খেলো। খাওয়া শেষ করে যখন আবির উঠে গেল তখন দাঁড়া আবির, বৌমাকে নিয়ে যা। নিয়ে যাব মানে? মানে কি? তোর সাথে বৌমা থাকবে না তো কার সাথে থাকবে? রিঙ্কির সাথে। আবির বউ তোর, যা বৌমাকে নিয়ে যা। আজ থেকে বৌমা থাকবে তোর সাথে, এছাড়া আর একটা বেশি কথা আমি শুনবো না। আমাকে জোর করে সব চাপিয়ে দিবা আম্মু? আবির যা, ঘরে যা, বৌমার হাত ধরে নিয়ে যা। আম্মু। কোনো আম্মু না, যা বলছি সেটাই কর। এরপর আবির রাগে ইসরাতের হাত শক্ত করে মুঠবন্দি করলো। ইসরাতের হাতের চুড়ি বাঁকা হয়ে গেছে, কিন্তু ইসরাত শব্দটা পর্যন্ত করলো না। ব্যথা পেয়ে চোখ বন্ধ করে ফেললো। আবির ইসরাতকে ঘরে নিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আবির ইসরাতকে খুব শক্ত করে হাত ধরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। ইসরাতের হাত আঁচড়ে গেছে চুরি লেগে। ইসরাত কোনো রকম শব্দটা করলো না। আবিরের ধাক্কা খেয়ে ইসরাত খাটে উপর হয়ে পড়লো। চুলগুলো ঠিক করে ইসরাত আবিরের দিকে তাকালো ভয়ে ভয়ে। আমি সরি, আমি বুঝিনি আম্মু এমন কথা বলবে যে আপনি রেগে যাবেন। কালকে থেকে আমি আপনার সাথে ঘুমাবো না। আজকে আমি নিচে শুচ্ছি আর আপনি উপরে ঘুমান। জাস্ট শাট আপ। তোদের মতো এই ফালতু মেয়েদের আমার চেনা আছে। আগেই বলছি চলে যা আমায় ছেড়ে। আমায় আমার মতো একা থাকতে দে। তোকে দেওয়ার মতো টাকা আর সুখ কোনোটাই আমার কাছে নেই। তোদের মেয়েদের তো চাওয়া এই একটাই। আপনি ভুল বলছেন। এসব কেন বলতেছেন আপনি? চুপ একদম, কথা বলবি না। সব মেয়েরা এটা চাই না আপনি যা বলছেন। বলেছি না চুপ থাকতে। আচ্ছা। ইসরাত চুপ করে ফ্লোরে বসে পড়ল। সলোয়ার খামছে ধরে কাঁদছে ইসরাত, কিন্তু আওয়াজ করছে না। আবির খাটে বসে সিগারেট খাচ্ছে। কাউকে না জানিয়ে আবির সিগারেট আর সপ্তাহে 2 থেকে 3 বার মদও খায়। সিগারেটের ধোঁয়ায় কষ্ট হচ্ছে ইসরাতের।
সারা ঘর অন্ধকার হয়ে গেছে ধোয়াতে। ইশরাত কাঁদছে, তবুও আবির একটার পর একটা সিগারেট খাচ্ছে। একসময় আবির ঘুমিয়ে যায়। আবির ইশরাতের ঘুমানোর পর ইশরাত জানালা খুলে দেয় আর বারান্দার দরজাটা খুলে দেয় ধোঁয়া সরানোর জন্য। আবিরকে ঠিকমতো শুয়ে দিয়ে ইশরাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অজু করে আসে। নামাজের বিছানায় বসে ইশরাত অনেক কাঁদছে। ইশরাতের হাত ফুলে গেছে চুরির কোনা লেগে, কিন্তু আবির এসবে ভ্রুক্ষেপ করেনি। ইশরাত আর সেই রাতে ঘুমায়নি। নামাজ শেষ করে ইশরাত আনমনে বাইরে তাকিয়ে থাকে নামাজের হিজাব পরেই। আবির ইশরাতকে কোনোদিন নাম ধরে ডাকিনি, ঠিক করে কখনো কথা বলিনি আবির ইশরাতের সাথে। ইশরাত সবসময় নিচে ঘুমিয়েছে আর আবির উপরে। ইশরাতের সামনে আবির কোনোদিন ড্রিঙ্কস করতো না। যেদিন আবির ড্রিঙ্কস করতো ওই দিন ও বাসায় আসতো না, সোহেলের বাসায় রাত কাটিয়ে দিত। ইশরাত ফোনের উপর ফোন দিত, কিন্তু আবির ফোন ধরতো না। বাসায় ইশরাত কোনোভাবে ম্যানেজ করে নিত, কাজে ব্যস্ত আছে বলে। আর এইদিকে ইশরাত সারা রাত ঘুমাতো না। একদিন ইশরাতের সব ধৈর্যের বাঁধ ভেঙে আবিরকে বলেছিল, কেমন ছিলেন আপনি যে এক মেয়ের জন্য আর এক মেয়েকে? বেশি কথা আমি পছন্দ করি না। ইচ্ছে নেই বেশি কথা বলার। ওয়ার্ড্রপের উপরে রাখা ফুলদানি ভেঙে আবির বাসা থেকে বেরিয়ে গেল। ইশরাতও খাটে বসে পড়ল। এমন সময় আবিরের আম্মু ইশরাতের কাছে এলেন। বৌমা, হ্যাঁ আম্মু বলেন। মাফ করে দিও আমায়। 6টা মাস ধরে তো দেখছি আবির তোমাকে শুধু অবহেলাই করছে, কষ্ট দিচ্ছে। কেন তুমি এসব মানছো? এত কিছু কিভাবে সহ্য করছো বলো তো? আম্মু, এছাড়া আর কি বা করবো আমি? বিন্দু পরিমাণ ভালো ব্যবহার পাইনি বিয়ের এতগুলা মাসে। নিজের বাবার বাসায় যেতে লজ্জা লাগে। আম্মু গেলেই জিজ্ঞাসা করে জামাই কেন আসলো না। এত মিথ্যা কিভাবে বলি মা বলুন তো? তুমি বাসায় গিয়ে কয়েকদিন ঘুরে আসো, যাও, মনটা ভালো হবে। একদিন আবিরও তোমায় পাগলের মতো ভালোবাসবে, দেখো। এনেছিলাম তোমাকে আবিরের মন ভোলানোর জন্য, কিন্তু আবির। আম্মু, আপনার কোনো দোষ নেই, এইটা আমার কপালের দোষ। মা, আমি আজকে বাসায় যাব, কয়েকদিন পরে আসব। আপনাদের কোনো সমস্যা হবে না তো? না মা, তুমি যাও, আবিরের আব্বু তোমায় দিয়ে আসবে। আচ্ছা আম্মু। ইশরাতের জামা কাপড় গোছাচ্ছিল আর আবিরের একটা ছবি নিয়ে নিল। চোখের পানি মুছছে আর জামা কাপড় গোছাচ্ছে ইশরাত। আজ শুক্রবার আবির বাসায়। ইশরাতের সাথে রাগারাগি করে বেরিয়ে যায় আবির। বিকালে ইশরাত মন খারাপ করে বেরিয়ে আসে। বাসায় ঢোকার আগে ইশরাত কৃত্রিম হাসি মুখে এনে ঢুকলো। ইশরাত বাবা মাকে কষ্ট দিতে চায় না, কারণ বাবা মায়ের একমাত্র মেয়ে ইশরাত। কিন্তু যা বোঝার ইশরাতের আম্মু বিয়ের পরের দিনই বুঝে গেছে। এতদিন কিছু বলেনি। ইশরাত বাসায় এসে নিজের ঘরে একা একা বসে থাকে, ডিনার করেনি। দরজা লাগিয়ে আনমনে বসে আছে। ইশরাতের আম্মু ইশরাতকে খাওয়ার জন্য ডাকলো, কিন্তু ইশরাত ক্ষুধা নেই বলে দিল। ইশরাতের আম্মু জোর করে ইশরাতকে খাইয়ে দিল। খাওয়ার পর ইশরাত বমি করে সব ফেলে দিল। ইশরাতের আম্মু মেয়ের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ইশরাতের আব্বুকে ডাক দিয়ে আনে আর ডাক্তার দেখায়। ডাক্তার বললেন মেন্টাল প্রেশারে আর অতিরিক্ত টেনশনে ওনার এই অবস্থা হয়েছে, এছাড়া আর কিছু না। খাওয়া দাওয়া ঠিক করে করবেন, ওষুধ যেন গ্যাপ না যায়। কিসের এত টেনশন আম্মু তোর? আমাদের বল। না আব্বু, তেমন কিছু না, কি হবে? তুই মিথ্যে কেন? ডাক্তার চলে যাওয়ার পর ইশরাতের আম্মু কথা শেষ করার আগে ইশরাতের ফোন বাজলো। ইশরাতের আম্মু দেখলো হাজব্যান্ডের সেভ করা নাম্বার। ইশরাতের আম্মু ফোন রিসিভ করলো। হ্যাঁ আবির বলো। আন্টি আপনি? ইশরাত কোথায়? ইশরাতের শরীর অনেক খারাপ, মাত্রই ডাক্তার দেখালাম। কেন, কি হয়েছে? বমি আর শরীরে জ্বরও আছে অনেক। আচ্ছা আমি আছি। আবির ফোন কেটে দিয়ে বাইক নিয়ে দ্রুত বেরিয়ে যায়। ইশরাত অবাক হয়ে যায় আবিরের আসার কথা শুনে। আর সবচেয়ে বেশি অবাক লাগছে আবির ফোন দিয়েছে ইশরাতকে। তাই আবির আসছে ইশরাতের বাসায় বিয়ের পরেই প্রথমবার। এই কথা শুনেই যেন ইশরাত অর্ধেক সুস্থ হয়ে গেল। ইশরাতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পরে দরজায় কলিং বেল বাজলো। ইশরাত তখন ঘুমিয়ে পড়ছিল ওষুধ খেয়ে। আবিরকে দেখে ইশরাতের আম্মু আব্বু অনেক খুশি হলো। আবিরের শ্বশুর আবিরকে জিজ্ঞাসা করলো আবির কেমন আছে। আঙ্কেল ভালো আছি। ইশরাত কোথায়? উনি বললেন ইশরাত ঘুমাচ্ছে। তারপর আবির বলল
আচ্ছা আন্টি, আমি দেখছি। এই কথা বলে আবির চলে আসলো ইসরাতের ঘরে। ইসরাত ঘুমিয়ে আছে। ইসরাত, এই ইসরাত, আপনি? আপনার কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় না, আর আপনাকে দেখতে আসিনি আমি। বাসায় চলেন, আজকে আপনার জন্য আমাকে আব্বু মেরেছে। যে আব্বু আমার সাথে কখনো চোখ রাঙিয়ে কথা বলেনি, এখন আপনি বাসায় যাবেন যেভাবে হোক, আর এভাবে বাসা থেকে আর কোনোদিন আসবেন না। আবিরের কথা শুনে ইসরাত এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তাহলে আবির আমার জন্য আসেনি, ও মারের জবাব নেওয়ার জন্য এসেছে আমার কাছে। এসব ভেবে ইসরাত চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আপনার ভাবনা আপনি বাসায় গিয়ে করবেন, এখানে আমি সিনক্রেট করতে চাইছি না। আমি নিচে আসি, চলে আসুন। আবির চলে গেল। যাওয়ার সময় ইসরাতের আব্বু আম্মু আবিরকে আটকালো, কিন্তু আবির কোনো কিছু না বলেই চলে গেল। একটু পর শরীরে জ্বর নিয়ে ইসরাত চাদর মুড়ি দিয়ে বেরিয়ে এলো। ইসরাত কোনো রকম দৌড়ে চলে এলো বাসা নিচে। ইসরাতকে দেখে আবির বাইক স্টার্ট করলো। ইসরাত বাইকে উঠে বসলো, কিন্তু না ধরে বসতে পারছে না, তবুও চেষ্টা করছে। আবির আর ভ্রুক্ষেপ করলো না ইসরাতের ব্যাপারে। কোনো রকম টুলতে টুলতে গেল আবিরের বাসায়। রাত প্রায় 1টা তখন। আবির বাসার নিচে বাইক রেখে উঠছিল। আবির খেয়াল করলো ইসরাত হাঁটতে পারছে না, তবুও আবির এগিয়ে গিয়ে ইসরাতকে আনলো না। আবার সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে যাচ্ছে, কিন্তু ইসরাত রেলিং ধরে আস্তে আস্তে উঠছে। কোনো রকম 4তলা গিয়ে দাঁড়ালো ইসরাত। দরজা খোলা ছিল। ইসরাত জুতা খুলে ঘরে ঢুকলো। আবিরের আম্মু ইসরাতকে দেখে কাছে গেল। তোমার কি হয়েছে বৌমা, এমন করছো কেন? আম্মু, পানি দিন একটু। এই নাও। শরীরে এত জ্বর, এই অবস্থায় এত রাতেও তোমাকে নিয়ে এসেছে? আবির, আবির, কি হয়েছে? এই অবস্থায় মেয়েটাকে নিয়ে এলি? কি ক্ষতি করেছে ও তোর? মেয়েটার ক্ষতি তো আমরা করেছি। আম্মু প্লিজ থাক, ওনাকে কিছু বললেন না। আজকে আমি আপনার সাথে ঘুমাবো। চলো, তোর মতো অমানুষকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে আমার। তোর আব্বু যদি জানতে পারে এই কথা, তোকে মেরেই ফেলবে। আই ডোন্ট কেয়ার। বিয়ে কেন করিয়েছিলে তার ফল ভোগ করো। তোমার আসলে বাঁধা সেই আবির আর আজকের আবিরের অনেক তফাৎ। আমাকে কথা বলতে বাধ্য করিও না, নয়তো সব শেষ হয়ে যাবে। আবির নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। আবিরের আম্মু ইসরাতকে নিয়ে রিঙ্কির ঘরে ঘুমালো রিঙ্কির সাথে। আর আবিরের আব্বু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তাই তিনি কিছুই টের পাননি। আবির ইচ্ছে মতো স্মোক করলো আর ড্রিঙ্কসও করলো বারান্দায় বসে বসে। ইসরাত আজ এতটাই কষ্ট পেয়েছে যে মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। ইসরাত ঘুমাতে পারছে না, শুধুই কাঁদছে। অন্যদিকে ইসরাতের বাবা মায়ের চোখে ঘুম নেই। মেয়ের কথা ভেবে তারাও কাঁদছে। পরের দিন সকালবেলা তুমি রান্নাঘরে কি করছো? যাও ঘরে গিয়ে রেস্ট নাও বৌমা। আম্মু, কিচ্ছু হবে না, আপনি রিঙ্কিকে নিয়ে স্কুলে যান। বৌমা, তোমায় যা বলেছি করো, যাও। রিঙ্কি আজ স্কুলে যাবে না। কেন? জানি না, তুমি সোজা রিঙ্কির ঘরে যাও আর শুয়ে থাকো। মা, উনি কিন্তু এখনো ওঠেননি। দরজা খোলা ওর ঘরের, রিঙ্কিকে পাঠিয়েছি। আচ্ছা, যাও তুমি এখন। পরের দিন সকালবেলা আবিরের আম্মু জোর করে ইসরাতকে রান্নাঘর থেকে সরিয়ে দিলেন। ইসরাত যাওয়ার সময় আবিরের ঘরে ওয়াইনের বোতল আর সিগারেটের অংশ দেখলো। ইসরাত ঘরে ঢুকলো, রিঙ্কিকে বলে দিল আব্বু আম্মুকে এসব না বলতে। ইসরাত এসব উঠিয়ে বাস্কেটে ফেলে দিল। ইসরাত আবিরকে ডেকে চলে গেল। তুমি যাও, আর আব্বু আম্মু যেন এসব না জানে। ভাবি, তুমি আর কত বাঁচাবে ভাইয়াকে? কম তো যন্ত্রণা দেয়নি ও তোমাকে, তাও তুমি। রিঙ্কি, যাও তোমার ঘরে। ইসরাত এসব উঠিয়ে বাস্কেটে ফেলে দিল। ইসরাত আবিরকে ডেকে চলে গেল। আবির মাথা ওঠাতেও কষ্ট হচ্ছে। ইসরাত আবিরের জন্য লেবুর পানি নিয়ে আসলো। খেয়ে নিন, ভালো লাগবে। লাগবে না। এই 6টা মাস অনেক সহ্য করেছি, আর ধৈর্যও নেই। দরকার হলে খাবেন, না হলে নাই, রেখে গেলাম। আবির একটু অবাক হলেও গায়ে মাখলো না বিষয়টা। আবির না খেয়ে অষ্টমী চলে গেল, না খেয়ে অফিসে বেরিয়ে গেল। মা, আমি কিছু চাই না, আমার হয়ে আপনি ওনাকে কিছু বলেন। কালকে আমি নিজেই অপমানিত হয়েছি। আপনাকে উনি ওইসব বলবে আর আমি সেসব সহ্য করব না। ওনাকে ওনার মতো চলতে দিন, বাধা দিয়েন না। আর আমার কপালে যা লেখা আছে তাই হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। আর কত সহ্য করবা?
যতটুকু করার ক্ষমতা রাখবো। আপনি চিন্তা করবেন না, আমার ভরসা আছে উপরওয়ালার উপর। উনি যা করেন ভালোর জন্যই করবেন। ইসরাত এখন আর আবিরকে কোনো বিষয়ে জোর করে না। আবিরের যা মন চায় সেটাই করে, কেউ আর ওকে বাধা দেয় না। তবে আবির ওর আব্বুর সামনে কিছু করে না আর বলেও না। আবির ওর আব্বুকে ভীষণ ভয় পায়। এভাবে চলে গেল আরও 8 থেকে 10 দিন। এতদিনে আবির ইসরাতের সাথে একটা কথাও বলেনি, আর ইসরাত আবিরের প্রয়োজনীয় জিনিসগুলো শুধু সামনে দিয়ে চলে আসে। একদিন আবির যখন বাসায় আসলো, সোহেল আবিরকে ফোন দিল। আবির শার্ট খুলছিল আর সাথে ফোন রিসিভ করলো। হ্যাঁ সোহেল, বল। দোস্ত সরি রে, তোর এই অবস্থায় তোকে কিছু জানাইনি বলে। কেন, কি হয়েছে? শুক্রবার আমার বিয়ে, তেমনভাবে অ্যারেঞ্জমেন্ট করিনি, শুধু ক্লোজ ফ্রেন্ডদের ইনভাইট করেছি আর স্টুডেন্টদের। তুই আর ভাবি গায়ে হলুদ থেকে শুরু করে সব প্লেতে থাকবি। আমি আসতে পারবো না রে, সময় নেই। ফাজলামো করিস না, যা বলেছি করিস। 1 সপ্তাহ আগে জানিয়ে দিলাম। সত্যি আমি আসতে পারবো না। আরবে গেলে যাবে, না গেলে নাই। আজব ছেলে তো তুই। তুই না আসলে ভাবি কি আসবে নাকি? না আসলে নাই। আবি শোন, আমাকে রাগাস না বলে দিলাম। এখন যদি তোর বাসায় আসি তাহলে তো বুঝিসই কি হতে পারে। আমি ফোন রাখছি। আরে কথা তো শোন। সোহেল ফোন কেটে দিল। এখন আমি কেমনে বোঝাই তোকে? ওই মেয়েকে আমি বউ বলেই মানি না, আর ওকে নিয়ে আমি তোর বিয়েতে যাব। আবির এসব ভাবছে বসে বসে। ইসরাত আজ রাতে আর আবিরের কাছে আসেনি। ইসরাত সন্ধ্যাতেই ঘুমিয়ে গেছে। আবির অবশ্য কিছু একটা মিস করছে, কিন্তু তাও মানিয়ে নিল। টেনশনে পড়ে গেল আবির, কীভাবে কি করবে। ডিনার না করে আবির ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা। গুড মর্নিং হারামি। কি রে তুই এত সকালবেলা? এই নে ইনভাইটেশন কার্ড। সবার আগে কার্ডটা তোকে দিলাম। ভাবি কই? বলতে পারি না। ভাবি, ভাবি আপনি কোথায়? আসসালামু আলাইকুম সোহেল ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তাহলে বিয়েতে যাচ্ছেন? কিসের বিয়ে? কেন, আবির আপনাকে কিছু বলেনি? কিরে, ভাবিকে কিছু বলিস নাই? সময় পাইনি, যাই হোক পরে বলে দিব। আসলে ভাবি, আমার আর ফাইজার বিয়ে। ও কংগ্রেস, কবে? এই শুক্রবার। আপনাকে বৃহস্পতিবার থেকে চাইছি। সেইটা ব্যাপার না, বসেন ব্রেকফাস্ট করে যান। না ভাবি, আজকে বসবো না। ফাইজাকে নিয়ে শপিং এ যাই। বাই। আচ্ছা, আবার দেখা হবে। অন্য কোনো ছেলের সাথে কথা বলতে ভালোই লাগে। হাসি মুখে এই কথাগুলো বেরিয়ে আসে মুখ থেকে। এই কথা বলে আবির অসময়ে চলে গেল। কি বললেন উনি? ওনার প্রবলেম কি আমি কারোর সাথে কথা বললে? আবির ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসলো। ইসরাত আবিরকে খাবার দিল। কোনো রকম খেয়ে আবির চলে গেল। আবির যাওয়ার পর ইসরাত খেয়ে ঘরের কাজগুলো করলো। বিকেলে যখন ইসরাত আসরের নামাজ পড়ে জায়নামাজ ছেড়ে উঠলো, আম্মু এক প্রকার দৌড়ে ইসরাতের কাছে আসলো। কি হয়েছে আম্মু, এত খুশি কেন আপনি? আবির ফোন করেছিল। এই কারণে আপনি খুশি? না, ও যা বলেছে এটা শুনলে তুমিও খুশি হয়ে যাবা। আরবিকে বল রেডি হতে, আমি বাসায় আসছি। ওকে নিয়ে মার্কেটে যাব। যেহেতু বিয়েতে যেতে হবে, তাই আমার মান সম্মান তো রক্ষা করতে হবে, তাই না? এই এতগুলো মাসে তো তোমায়ও শপিং করতে দেখিনি, তাই নাকি আজ শপিং এ নিয়ে যাবে? যাও বৌমা, রেডি হও। এর মাঝে কি খুশি আছে নাকি আবারও কান্না আছে বুঝতেছি না আম্মু। শোনা আম্মু, টেনশন করো না। এমন সুন্দরী বউকে আর কত কষ্ট দিবে বলো তো? এখন হয়তো কিছু বুঝছে। যাও, দেরি করো না, রেডি হও, আবি চলে আসবে। জি আম্মু, আব্বুর জন্য চা করে দিই এরপর। না, আমি চা করছি, তুমি যাও তো, রেডি হও। আরবি রেডি হতে শুরু করলো। কি জানি কি হয় আবার। আরবি শাড়ি পরছিল, তখন আবির ঘরে আসলো দরজার নক না করেই। সরি, দেখিনি আমি। ইসরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে আবির ওর আম্মুর ঘরে চলে গেল। ইসরাত হেসে দিল। আম্মু, কথা ছিল তোমার সাথে। বলো। আব্বু কোথায়? বাইরে গেল মাত্র। স্বর্ণ কিনে নিয়ে আসবো। সব ফ্রেন্ডের বউরা তো গহনা পড়ে যাবে, আরবের জন্য তো কিছুই কেনা হয়নি, তাই বলছিলাম। এইটা আমাকে বলার কি আছে? বড় হবি কবে তুই? বউকে দিবি আর মাকে জিজ্ঞেস করছিস? তোর আব্বু ছেলের বউয়ের জন্য 2.5 লাখ টাকা রেখেছে, সেগুলো নিয়ে যা।
না, আমার অ্যাকাউন্টে 3.5 লাখের মতো আছে, ওইগুলো দিয়ে আনি। আচ্ছা, একই কথা হলো। রিঙ্কির আর তোমার কিছু লাগবে? না, আব্বুর? তোর আব্বুরও লাগবে না। আজকে আমি অনেক খুশি রে আব্বু। কেন? সেটা তুইও জানিস। পেছন থেকে ইসরাত বলল ও রেডি। আবিরকে চেঞ্জ করে আসতে বলল। আবির ইসরাতের দিকে না তাকিয়ে চেঞ্জ করতে গেল। সুন্দর লাগছে বৌমা, কিন্তু কুচিটাই তো ঠিক হয়নি। ধরতে পারিনি আম্মু। আমি ধরে দিচ্ছি। না মা, আপনাকে ধরতে হবে না, এমনিতেই ঠিক আছে। এইবার সবই ঠিক আছে। আবির চেঞ্জ করে এসে ইসরাতকে দিয়ে বেরিয়ে গেল। আজ আর বাইক নিল না, রিক্সা নিল আবির। ইসরাত একটু হাসছে আর আবির ক্রেডিট কার্ড মানি ব্যাগে ঢুকালো। আজকে হঠাৎ শপিং এ যাচ্ছেন যে, তাও আমায় নিয়ে? আরবির প্রশ্ন শুনে আবির আরবির দিকে তাকালো। আরবিকে এত সুন্দর করে এই প্রথম দেখলো আবির। উত্তর দিলেন না যে? দরকার আছে তাই যাচ্ছি। আমার জন্য যে কারো দরকারও হয় আমি আজ জানলাম। পিন মারতে নিশ্চয় বলিনি আমি। ওকে, সরি। আবির আরবিকে নিয়ে মলে ঢুকলো। আরবির সাথে আবির 2 আঙ্গুল গ্যাপ রেখে হাঁটছিল। আরবির প্রথম শাড়ির দোকানে নিয়ে গেল আবির। শাড়িগুলো দেখে পছন্দ হচ্ছিল আরবির, কিন্তু দামের টোকেনটা থেকে শাড়ি রেখে দেয় আরবি। 22,000 36,000 এক একটা দাম। আরবির একটা শাড়ি ভীষণ পছন্দ হয়। আবির তখন আরবির পাশে ছিল। আবিরও পছন্দ করেছে শাড়িটা। আবির লুকিয়ে টোকেন দেখলো। 17,560 টাকা শাড়িটার দাম। আরবি শাড়িটা রেখে যাচ্ছিল। তখন আবির আরবের হাত ধরে বলল, 17,000 টাকা দিয়ে বউকে একটা শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে। শাড়িটা পছন্দ হয়েছে? না, এত টাকা দিয়ে শাড়ি কিনে কি করব? পরেই তো থাকবে ঘরে। এইটাই নিচ্ছি আমি। আবির এই শাড়িটা কিনলো। এরপর গহনার দোকানে নিয়ে আসলো আরবিকে। গহনার দোকানে কেন? কিনবো তাই। আর ইউ ক্রেজি? গহনার কি দরকার আছে আবার? আমার যে গহনা আছে সেগুলোই তো অনেক বেশি। আপনার দরকার না হলেও আমার আছে। একটা কথা না বলে ডিজাইন দেখেন। আবির যখন দেখলো আরবি চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন আবির নিজেই ডিজাইন দেখছিল আর আরবির সাথে ম্যাচ করা ছিল। আবির আরবিকে নেকলেস, ইয়াররিং আর টায়রা কিনে দিল। একটা মেয়ে যা যা লাগে সব আবির নিজের হাতে আরবিকে কিনে দিল। আরবি শুধু অবাকই হচ্ছে না, রীতিমতো হাঁক করে আছে। অলরেডি 3,24,000 টাকা আবির খরচ করে ফেলছে। সব কেনাকাটা শেষ করে যখন আবির মল থেকে বেরিয়ে যাবে, তখন আবিরকে আটকালো। আবির একটু অবাকই হলো। কি বলেন? শপিং এখনো শেষ হয়নি, আর কি বাকি আছে? আরো অনেক কিছুই বাকি আছে। আসেন আমার সাথে। কিন্তু আমার কাছে তো আর টাকা নেই। পরের মাসে না হয় আবার আসবেন। লাগবে। এই মাস আর পরের মাসে এসে কি করব? কি লাগবে আপনার? দেখি, চলেন। ইসরাত আবিরের হাত ধরে জেন্টস শপে ঢুকলো। আবির হাত ভর্তি আরবিকে জিনিসপত্র দিয়ে ইসরাত আবিরের জন্য 2টা শার্ট, 3টা প্যান্ট আর 2টা ব্লেজার কিনলো। মায়ের জন্য শাড়ি আর বাবার জন্য শার্ট কিনলো। রিঙ্কির জন্য 2টা ড্রেস কিনলো। সব ইসরাতের টাকায়। ইসরাত ইউএসএ থেকে আসার সময় যে টাকা নিয়ে এসেছিল সেগুলো খরচ করা হয়নি। আবির একটু লজ্জায় পড়ে গেল। ও নিতে চায়নি, কিন্তু আরবি জোর করে আবিরকে কিনে দিল। এইটা আবিরের ইগোতে বেশ ভালোভাবে লেগেছে। দুইজন মিলে শপিং শেষ করে রাত 11টায় বাসায় গেল। আবির বাসায় আসার পর সব ব্যাগগুলো ড্রয়িং রুমে রেখে নিজের ঘরে গিয়ে টান হয়ে শুয়ে পড়ল। আরবিকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হিজাব পিনগুলো খুলছিল আর আবিরকে জিজ্ঞাসা করলো, শরবত খাবেন নাকি কফি? কিছুই না, ভাত খাবো, এরপর ঘুমাবো। আচ্ছা, চেঞ্জ করেন, আমি 5 মিনিটে খাবার দিচ্ছি। আরবি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করছে আর ভাবছে কি হলো আবিরের, হঠাৎ এমন চেঞ্জ হয়ে গেল কি করে। আরবি হাসছে আর ভাবছে, চেঞ্জ করলেন না এখনো? হ্যাঁ যাচ্ছি। যান। আবির ফ্রেশ হয়ে আসলে আরবি আবিরকে খেতে দিল। খাওয়া শেষ করে আরবি সব গুছিয়ে রাখলো। আপনি খাবেন না? না, ক্ষুধা নাই। খেয়ে ঘরে আসুন, আপনার সাথে কথা আছে। আর হ্যাঁ, খেয়ে আসবেন। এই কথা বলে আবির নিজের ঘরে চলে গেল। আরবি বাধ্য হয়ে
খেয়ে নিল। খাওয়া শেষ করে আরবি আবিরের ঘরে গেল। বলুন কি বলবেন? খেয়েছেন? হুম। আপনাকে ডায়মন্ড দিতে পারিনি, সামান্য কিছু গোল্ড দিয়েছি। যেভাবে আপনি বড় হয়েছেন সেইভাবে রাখিনি, উল্টো কষ্ট দিয়েছি। সামান্য কিছু করেছি, এজন্য মন খারাপ করবেন না। একদিন সামর্থ্য হলে ঠিকই দিব। ছেলেদের প্রবলেমটা ঠিক এই জায়গাতেই, তারা মেয়েদের চিনতে ভুল করে। আপনি ভুলে যাচ্ছেন আবির, আমি ত্রিধা নই, ইসরাত। প্রথমবারও আপনি ভুল করেছেন, আর এখন সেই একই ভুল করছেন। ডায়মন্ড, গোল্ড, এক্সট্রা চাহিদা এসব আমার আগেও ছিল না, আর এখনো নাই। ভবিষ্যতেও হবে কিনা জানি না। যেটা চেয়েছিলাম সেইটা আজও পর্যন্ত পাইনি, তবে সেইটা পাওয়ার আশা আজীবনই রাখবো। ঘুমান, রাত অনেক হয়েছে। কোথায় যাচ্ছেন? ঘুমাতে। আজকে থেকে রিঙ্কির ঘরে ঘুমাতে হবে না। তাহলে কোথায় ঘুমাবো? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার ঘরেই। আরবি এত বেশি অবাক হলো যে ফিরে তাকাতে ভুলে গেছে। কি বললেন আপনি? আম্মু আর আব্বু রাগ করে, তাই বললাম। আপনি না চাইলে ঠিক আছে। আসছি। আবির আর আরবি একসাথে ঘুমালো, তবে আবির দূরত্বটা বজায় রেখেছে। যখন আবির ঘুমিয়ে গেল তখন আরবি হাতের উপর মাথা দিয়ে আবিরকে দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। একসময় আরবিও ঘুমিয়ে গেল। সকালবেলা আবির উঠে থেকে আরবি আবিরের বুকের উপর শুয়ে আছে, চুলগুলো একদম এলোমেলো। আবির কি করবে বুঝতে পারছে না। আবির আরবিকে ডাকলো। আরবির ঘুম ভাঙার পর আরবি নিজেই লঞ্চে পেয়ে গেল। আবির কিছু না বলে চশমা পরে উঠে গেল। আবিরকে অফিসে যাওয়ার জন্য রেডি করে দিয়ে সবাইকে শপিং দেখাতে বসলো আরবি। একসাথে থেকেও যথেষ্ট দূরত্ব বজায় রাখলো আবির আরবির কাছ থেকে। এখন একটু একটু কথা হলেও আবির আরবির সাথে। এখন আরবির দিনগুলো ভালোই যায়। আরবের খুশি দেখে আবিরের আব্বু আম্মু অনেক খুশি। দুইজন খুনসুটি ঝগড়া করতে করতে সোহেলের বাসায় আসলো। আরবিকে ফাইজার কাছে রেখে সোহেলের সামনে চলে গেল। দুই বন্ধু গল্প করছিল। 2 ঘন্টা পর আবির আরবির কাছে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, হঠাৎ একটা মেয়ের সাথে আবির ধাক্কা খায়। মেয়েটার হাত থেকে পার্স পড়ে যায়। সরি, আমি আসলে। ও ইউ কেমন আছো? শুক্রিয়া। তা বিয়ে করছো শুনলাম। ভুল কিছু শোনোনি। তাছাড়া তোমার এই অবস্থা কেন? ডায়মন্ড গালের শরীরে ডায়মন্ডও দূরের কথা, সামান্য গোল্ড প্লেটও নাই। পিন মারছো? তারপর পেছন থেকে ইসরাত বলল। তারপর পেছন থেকে আরবি বলল, আমার হাজবেন্ড কেন তোমাকে পিন মারতে যাবে তিদা? সত্যিই তো বলেছ। আপনি তাহলে আবিরের ওয়াইফ? সুন্দর বউ পেয়েছো। শুধু চেহারাই না, আরবি মনের দিক থেকেও অনেক বেশি সুন্দর। কিরে, কি করছিস তোরা? আরে ত্রিধা, তুমি? তোমার হাজবেন্ড কোথায়? স্যার, ও সরি ত্রিধা, যাও এনজয় করো। কাহিনী কি? ওর ডিভোর্স নেক্সট উইকে। হট। বেচারি শুধু টাকা দেখেই বিয়ে করেছে, কিন্তু ছেলের ক্যারেক্টার দেখার প্রয়োজন মনে করেনি, এখন পস্তাচ্ছে। সে অনেক কাহিনী। ভাগ্যর সময় দুইটাই বেইমানির ফল ভোগ করাচ্ছে। বাদ দে সেসব। এখন যে তুই এই অবস্থায় আছিস সেটা একমাত্র ভাবির জন্য। ভাবিকে কোনোদিন কষ্ট দিস না। তিদার এই অবস্থা দেখে আবির মন থেকে শান্তি পেল, তবে কষ্ট হলো তিদাকে এইভাবে দেখে। আবির কোনোদিন ভাবেনি তিদাকে এমনভাবে দেখবে। তিদা বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে গেল। আবির এসব ভাবছিল, হঠাৎ আরবির গলা শুনতে পেল ছাদের কোণা থেকে। আবির দৌড়ে গেল সোহেলের বাসার ছাদে। আবির, এখানে কি করে তুমি? আর এই অবস্থা কেন? আপনার ফ্রেন্ড সাইম। সাইম? কি করছে সাইম? আমি যখন ফাইজার ঘর থেকে বের হচ্ছিলাম, ত্রিধা চলে যাওয়ার পর তখন সাইমের ঘড়ির সাথে আমার শাড়ি আটকে যায়। আমি তাকে সরি বললাম, কিন্তু সে আমার দিকে তাকিয়েই রইল। এরপর মুখ চেপে ধরে এখানে নিয়ে এলো। আর আমি যখন চিৎকার করছিলাম তখন সে চলে যায়। সাইম কোথায় সোহেল? আমার সামনেই আছে, ওর বউয়ের সাথেই। ওকে। আবির ফোন কেটে দিয়ে আরবির শাড়ি আর মেকআপ ঠিক করে নিচে মঞ্চের সামনে যায়। সাইমের বউয়ের সাথে বসে গল্প করছিল। তোর সাহস হয় কি করে ওর গায়ে হাত দেওয়ার? তুই জানিস না ও আমার বউ? ও তোর বউ? তুই জানিস না? আবির কি করছিস? থাম। আর সাইম, তুই কোথায়? সরি,
সরি আবির, আমি জানতাম না যে ও তোর বউ। ভাই মাফ করে দে আমায়। তো সরি মাই ফুড, আজকে থেকে তোদের চেহারা আমি দেখতে চাই না। আরবি চলে এসো। আবিরের সেখানে না থেকে আরবিকে নিয়ে চলে এলো। সোহেল অনেকবার আবিরকে আটকালো, কিন্তু আবির শুনল না। আবির প্রচণ্ড রেগে আছে আর আরবি কেঁদে যাচ্ছে। এই প্রথম কোনো অচেনা ছেলে আরবিকে ছুঁয়েছে। সোহেল সাইমকে সিরিমনি থেকে বের করে দিয়েছিল। বাসায় এসে আবির ব্লেজার ছুঁড়ে মারলো আর চুলগুলোতে হাত দিয়ে নিচু হয়ে বসে পড়লো। আবিরের আম্মু আরবিকে জিজ্ঞাসা করলো, কি হলো, এত তাড়াতাড়ি তোমরা চলে আসলে? কিছু হয়েছে কিনা? আরবি উত্তর দিল, না কিছু হয়নি, এমনি, রাতে বলবে। এই কথা বলে আরবি আবিরের ঘরে যায়। আবির আরবিকে দেখে উঁচু হয়ে বসলো। সরি, আমার জন্যই আজ এইভাবে সিন ক্রিয়েট হলো আর আপনাদের ফ্রেন্ডশিপ নষ্ট হলো। যাও, চেঞ্জ করে গোসল করে এসো। করেছি তো একবার। এখন আবার করবে, যাও। আরবি চেঞ্জ করে গোসল করতে গেল। আবিরকে সোহেল বারবার কল করছিল, কিন্তু আবির ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। আরবি গোসল শেষ করে আবিরের সামনে আসলো। যান, আপনি ঘুমান। আবির কিছু বলার আগেই সোহেল আবিরকে ডাকছিল। আবির গেল না। আরবি যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন আবির আরবির হাত ধরে ধাক্কা দিয়ে খাটে বসালো। সন্ধ্যায় আরবি মুখ ধুয়ে চুল ঠিক করে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে গিয়ে আরবি এতটাই অবাক হয়েছে যে কি বলা উচিত কিছুই বুঝতেছে না। আবির, রিঙ্কি, আব্বু আম্মু একসাথে বসে গল্প করছে আর কফি খাচ্ছে। আবির আরবির দিকে তাকালো। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি স্বপ্ন দেখতেছি না তো? কিসের স্বপ্ন ভাবি? এতগুলা মাসে আমি দেখিনি আপনাদের একসাথে বসে একবেলা খেতে, আর আজ স্ন্যাক্স করছেন। আমাকে ডাকলেন না কেন আম্মু? নিজেই কেন করলেন এসব? বৌমা, আবির করেছে তো? আর তোমাকে ডাকতে নিষেধ করেছে আবির? তুমি ঘুমাচ্ছিলে তাই? রিঙ্কি, আমাকে পানি দাও। কেন ভাবি? কফি খাও। বিশ্বাস হচ্ছে না, দাঁড়াও আরেকবার দেখে আসি আমি কি এখনো ঘুমিয়ে আছি নাকি। এমন করার কি আছে? আমি কি কিছু পাই না নাকি? নিজেই তো বিয়ের আগে রান্না করে খেতাম। এই পরিমাণ অবাক হব বুঝতে পারিনি। আসলে এই দিনটা স্পেশাল আমার জন্য। আরবি আর রিঙ্কি একসাথে ফাঁকা রাস্তা হাঁটছে আর আবির পিছু পিছু। আবির কখনোই বাইরের জিনিস খায় না, কিন্তু আজ জোর করে আরবি ফুচকা খাইয়ে দিয়েছে। এইসব তো আমি আগে কোনোদিন পাইনি। ত্রিদাকে নিয়ে কোনোদিন এভাবে হাঁটাই হয়নি। আরবি মেয়েটা সম্পূর্ণ আলাদা, অল্পতেই তুষ্ট। রাত 9টায় ওরা বাসা আসলো। সত্যি ভাবি, সময়টা বেস্ট ছিল। রিঙ্কি, স্পেশালি আমার জন্য। সে তো জানি, ভাইয়া তো আবার তোমার হাজবেন্ড হয়। বেশি পাকা কথা না বলে পড়তে বসো, যাও। যাচ্ছি। আবির ঘরে ঢুকে ওয়াইনের বোতল আর সিগারেটের প্যাকেটগুলো বাস্কেটে ফেলে দিল আরবির সামনেই। এতটা চেঞ্জ হতে বাধ্য করছো আমার জন্য? হ্যাঁ পুরো 7টা মাস আমি কেঁদেছি। জানি, তোমাকেও তো বুঝতে হবে আমায়। কি বুঝবো? হ্যাঁ, ওই একটা মেয়ের জন্য নিজের বউকে কষ্ট। ওই মেয়েটা আমার বউ ছিল। প্রেম কি ভালোবাসা কি সব ত্রিদার থেকে শিখছি, কিন্তু বাদ দিন সেসব, আর কোনোদিন ওই মেয়ের কথা শুনতে চাই না। হ্যাঁ। আবির আর আরবের কথার মাঝে হঠাৎ একটা ফোন এলো। আবির ফোনটা রিসিভ করলো। কে বলছেন? ভালোই তো আছো নতুন বউকে নিয়ে? বলেছিলে জীবনে বিয়ে করবে না আমায় না পেলে, আর আজ সুন্দরীকে পেয়ে আমাকে ভুলে গেলে। হাউ রাবিশ, তোমার এই কথার জবাব অনেকগুলো হয়, কোনটা আগে দিব ভেবে পাচ্ছি না। ভাবতে হবে না, সুখে থেকো। ইনশাল্লাহ তোমার দয়ায়। এই কথা বলে আবির ফোন কেটে দিল আর নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিল। কে ফোন করেছিল? ত্রিধা। ভালোই তো। ইচ্ছা করছে গিয়ে থাপড়ে আসি। যাও, তোমার উপরের ফ্লোরেই তো থাকে। মজা নিচ্ছ? ডিনার করতে আসো। আছি।
আরবি খাবার রেডি করছে। সবাই খাওয়ার পর উঠে গেল। আরবি সব গুছিয়ে রেখে আবিরকে বলল, চলো ছাদে যাই, তোমায় নিয়ে কোনোদিন ছাদে যাইনি। এত রাতে? চলো। আরবি আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আরবি ছাদের দোলনায় বসতে চাইলো, কিন্তু আবির নিষেধ করলো। আরবি জানে এই দোলনায় দ্বিধাবোষ্ট, তাই আর আরবি বসলো না। জানো, সবার মনে কোনো একজনের জন্য একটা সেন্টিমেন্টাল জায়গা থেকে। তোমার জায়গাটা এখনো সেই দ্বিধার জন্য না আরবি? ছিল, বাট এখন নেই। তোমায় এখানে বসতে দেয়নি কারণ ওর থেকে তুমি আলাদা, আর আমি চাই না ওর কোনো স্পর্শে তুমি যাও। বাদ দাও সব। এভাবে ওরা কথা বলছিল। আবির আরবির সাথে হেসে হেসে কথা বলছিল। হঠাৎ করে আবির আরবিকে বলল, কালকে থেকে সবসময় শাড়ি পরবা, সুন্দর লাগবে। দুজন লাগে আমার শাড়ি পরতে, একা একা পারি না। হাজব মেয়ে তো, পার্টনার কই বাবা? তুমি আসো না। এই জায়গাতে বসে কি রাত পার করবা? ঘরে যাবা না? জি চলেন। আবির আর আরবি ঘরে এসে শুয়ে পড়ে। আজকে তার মাঝে কোনো কোলবালিশ রাখলো না আবির। আরবির পেছনে কোলবালিশ রেখে দিল। আবির আরবির কাছে গেল, একটু উঁচু হয়ে হাতের উপর মাথা রেখে আরবিকে চোখ মারলো। আপনি তো আসলেই বজ্জাত। একবার আপনি আরেকবার তুমি। ভালোই। কি যে বলবো, স্থিরই করতে পারছি না। আমি করে দিই। কি? স্থির। আমাকে টাচ করলে মাইরাই ফেলবো। আচ্ছা দেখি কে কাকে মারে। পরের দিন সকালবেলা। এই চশমা, সকাল কি হয় নাই? ওহো, আজ অফিস বন্ধ আরবি, ঘুমাতে দাও তো। এখন কিন্তু গোসল করাই ছাড়বো। এমনিতেও গোসল করতে হবে, যাও তো তুমি, তোমার কাজ করো। আবির, বাবা বাসায় নেই, বাজারে কি যাবে? আমি হইছে, আমার আর ঘুমানো লাগবে না, এখন থেকে রেডিও বাজবে। আমার সিঙ্গেল লাইফ কত মজা ছিল। ও আচ্ছা, সিঙ্গেল লাইফ মজা ছিল। যাও তাহলে, আমাকে বাবার বাড়ি রেখে আসো। সকালে রেখে আসবো, আবার রাতে নিয়ে আসবো। কেন? আমার একটা কোলবালিশে তো চাই ঘুমানোর জন্য। করাচ্ছি বালিশ। এইটা ভেঙে গেলে আমি শেষ। এই কারণেই তো ভাঙছে। তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে আবির? না, যাচ্ছি তো। একটা রিকোয়েস্ট আছে প্লিজ। কি? এমন ডাইনি লোকে তোমাকে ভালো লাগে না। আগের আরবিটাই ঠিক ছিল। কি? আমি কি? আরবি কিছু বলার আগে আবির অষ্টমে চলে গেল। তুমি আজকে আসো, তোমার ব্রেকফাস্ট বন্ধ আজকে। আবির ফ্রেশ হয়ে আরবিকে ডাকছে। আরবি, আমার ঘড়ি কই? আরবি। আসবো না, নিজে খুঁজে নাও। আরে বাবা, পাচ্ছি না তো। কেন? ডাইনি বলার আগে মনে ছিল না যে আমাকেই লাগবে? ওই চুপ করো, এদিকে আসো। ভাবি, ভাইয়া তোমাকে ডাইনি বলেছে। আরে তাড়াতাড়ি আসো। বলছি না আসবো না। রিঙ্কি, তুই চোখ বন্ধ কর তো। রিঙ্কি চোখ বন্ধ করার পর আবির আরবিকে কোলে নিয়ে ওর ঘরে এলো, এনে খাটে বসালো। আবির নিচে বসলো। আরবি, তাকাও তো। পারবো না। আচ্ছা সরি, তুমি ডাইনি না, আমি ডাইন, ঠিক আছে? ডাইন কি? ডাইনির মেল জেন্ডার। এইবার ঠিক আছে। এত সুন্দর করে হাসতে পারো। আবিরের কথা শুনে ঠোঁট বাঁকা করে ভ্রু কুঁচকালো ইসরাত। এভাবে তাকালে তো মরে যাব। আসো ব্রেকফাস্ট করতে, তারপরে বাজারে যাও। আচ্ছি। আবিরের আব্বু আম্মু একটা কাজে গ্রামের বাড়িতে গেছে। বাসা শুধু ওরা তিনজন মিলে সারাদিন অনেক মজা করলো। আরবিকে রান্নায় হেল্প করলো আবির। রিঙ্কিও রান্নাঘরে দাঁড়িয়ে ছিল। বিকেলে সোহেলের বাসায় গেল তিনজন। সোহেলের সাথে কথা বলে সন্ধ্যায় বাসায় চলে এলো। বাসায় ফেরার পর তিনজন ফ্রেশ হলো। রিঙ্কি পড়তে বসলো, আর আবির আরবির কোলে মাথা রেখে ড্রয়িং রুমে টিভি দেখছিল। আরবি আবিরের চুল এলোমেলো করে দিচ্ছে। এভাবে প্রতিটা সন্ধ্যা একসাথে কাটায় আবির আর আরবি। একদিন রাতে আবিরকে আবিরের বস ফোন করে। তারপর উনি বলে, কংগ্রাচুলেশন আবির। আবির বলল, কিন্তু কেন স্যার? বস বলল, আগেই বলেছি তোমার মতো ব্রিলিয়ান্ট অফিসারকে আমি হাতছাড়া করতে চাই না। তোমার প্রজেক্টের জন্য সরকার তোমাকে পারমিশন দিয়েছে।
থ্যাংক ইউ সো মাচ স্যার, আই জাস্ট ক্যান নট বিলিভ ইট। এই প্রজেক্টের ওপর আমার অনেক কিছু নির্ভর করছে। বস বলল, আই নো, কালকে অফিসে এসে তুমি লেটারটা নিয়ে যেও, আর কাল রাত 12টায় তোমার ফ্লাইট। আবির বলল, কালকেই? আবির ফোন কেটে দিল। জোরে একটা নিঃশ্বাস ছাড়লো আবির। আবার সাথে সাথে আবিরের মনও খারাপ হয়ে গেল। আরবিকে ছেড়ে কালকে ওকে যেতে হবে। রাতে আরবি আবিরকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। না আছে আরবির চোখে ঘুম, না ঘুমাতে পারছে আবির। আবির উঠে দাঁড়িয়ে বারান্দায় গেল। আরবি উঠে বসে আছে। আবির জানালা দিয়ে স্পষ্ট দেখছে মেয়েটা কাঁদছে। আবির তো আর এভাবে কাঁদতে পারে না, তাই আবির ওর থেকে দূরে সরে এলো। আবির তো পারছে না কাউকে শেয়ার করতে ওর কষ্টটা, আর না পারছে কাঁদতে। অনেকক্ষণ পরে আরবি এলো আবিরের কাছে। আবির রাতেই নিস্তব্ধ আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরবি পেছন থেকে আবিরকে জড়িয়ে ধরলো। আবির আরবির হাত ধরলো। আর কত কাঁদবা? না, আর কাঁদবো না, ঘরে এসে ঘুমাও। ঘুম আসতেছে না। আসবে, চলো তো। একা একা এখানে দাঁড়িয়ে থাকলে ঘুম আসবে কিভাবে? তুমি ঘুমাও নাই কেন? খুশিতে। যাও ঘুমাও, আমি আসতেছি। আসো। আরবি ঘরে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবির ব্যালকনি থেকে ঘরে আসলো। আরবিকে কাঁথা গায়ে দিয়ে সরে যাওয়ার সময় আবিরের হাত ধরে টান দিল আরবি। আর একটি কথা তুমি বলবা না। আবির বুঝতে পেরেছে আরবি কি চায়। আবির হেসে দিল আরবির দিকে তাকিয়ে। তুমি আসলে পাগল। জানি আমি। পরের দিন সকালবেলা আরবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরের সব জিনিসপত্র গুছিয়ে দেয়। আবির ঘুমাচ্ছে। আবিরের 3টা শার্ট রেখে সব কিছু প্যাক করে দেয় আরবি। এরপর রান্না বসায় সব আবিরের প্রিয় খাবারের রেসিপি। আরবি একা হাতে সব শেষ করে। রান্না শেষ করে আবিরকে ডাকতে গেল আরবি। আবির চোখ খুলে আরবিকে দেখে একটা মুচকি হাসি দিল। এরপর আরবিকে টান দিয়ে নিজের উপর ফেলল। এত উপরে উঠেছে কেন শাড়ি? কোমর তো পুরাই দেখা যাচ্ছে। রান্না করছি তো তাই। তুমি উঠো, উঠে একটু চেক করো সব ঠিকঠাক আছে নাকি। এরপর ফ্রেশ হয়ে খেতে আসো। আর ছাড়ো আমায়, অনেক কাজ আছে। আজকে এত ব্যস্ত আমার বউ? উঠো। হ্যাঁ উঠো, হারি আপ। উঠছি। আরবি চলে এলো আমুর ঘরে। আম্মু একটু রান্নাঘরে আসেন, রান্নাগুলো কেমন হয়েছে? মাত্রই রান্নাঘর থেকে আসলাম বৌমা, অনেক ভালো রেঁধেছো। আর কিছু কি বাকি আছে? না, আর তুমি একা একা এত কিছু এই অল্প সময় কিভাবে? না আম্মু, আমি একাই করতে চেয়েছি। খুব ভালো হয়েছে সব কিছু। এরপর আরবি আবার নিজের ঘরে চলে গেল। আবির অষ্টম থেকে বেরিয়ে আরবিকে বলল, শেষের ড্রয়ারে 2টা ল্যাপটপ আছে, দাও তো, আর সাথে যতগুলো পেপার আছে সব দাও। আগে ব্রেকফাস্ট করে নাও, তারপর না হয় এসব নিয়ে। এগুলো গোছানোই আছে, শুধু ট্রলিতে ঢুকে যাও। দিচ্ছি আমি। নীল রঙের ল্যাপটপটা বাইরে রেখো। আচ্ছা। আরবি সব ঠিক করে দিয়ে আবিরকে ব্রেকফাস্ট করতে বসালো। টেবিলে এত খাবার, তাও সব আবিরের পছন্দের। আবির আরবের দিকে তাকিয়ে বলল, সকাল থেকে তাহলে ওগুলোই করছো? হ্যাঁ, তাড়াতাড়ি খাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। খেয়ে বলো কেমন হয়েছে। তোমার রান্না বেস্ট। আব্বু আম্মু কোথায়? আসছে। তুমিও বসো, একসাথে খাই। আমি পরে খাচ্ছি। না মা, আপনারা খাওয়া শেষ করেন, এরপর না হয় আমি খাই। বসো। আরবির হাত ধরে চেয়ারে বসিয়ে দিল আবির। খাওয়ার সময় আরবি খেতে পারছে না, বারবার হাত দেখছে। হাতে কি হয়েছে দেখি। একটু কেটে গেছে। কই দেখি। আবির আরবির হাতে কাটা হাত দেখলো। এইটাই একটু? কেমনে কাটলো? পেঁয়াজ কাটতে গিয়ে। হাত দাও, আমি খাইয়ে দিছি। তুমি তোমার খাবার খাও। বেশি কথা বলো না। আবির আরবিকে খাইয়ে দিল নিজের হাতে, এই প্রথম। আরবি আবিরের হাতে খেলো। খাওয়া শেষ করে আরবির হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিল আবির। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আর আবির অফিসে লেটার আনতে চলে গেছে। বিকেলের দিকে আবির বাসা আসলো। দুপুরে আবিরের পছন্দের শাড়িটা পরলো আরবি। বাসায় এসে আরবিকে এই শাড়িতে দেখে খুশি হলো আবির। আরবির বাবা মাও এসেছে আবিরকে দেখতে। আবির তাদের কাছে মাপ চাইলো আর সালাম করলো। আরবিকে দেখার কথা বলল তাদেরকে।
সন্ধ্যা আরবি সবাইকে থ্যাঙ্কস জানিয়ে বিদায় নিল। আবিরের জন্য স্পেশালি আলুর পরোটা করলো। আবিরের খুব পছন্দের স্ন্যাক্স এইটা। আবিরের জন্য আলাদা খাবার দেখে আরবির মা বলল, আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব, গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার মেয়েটা সব বুঝতে শিখে গেছে। হ্যাঁ আন্টি, সেটা অনেক আগেই। আবির, এখনো কি আন্টি আঙ্কেল বলবা? না, আর বলবো না। সাইম, সোহেল সহ আরও অনেক ফ্রেন্ড আসলো বাসায় সন্ধ্যার পরে। সাইমকে দেখে আবির রেগে গেল, কিন্তু আরবি শান্ত হতে বলল। রাত 12টায় আবিরের ফ্লাইট। 10টার দিকে রেডি হয়ে আবির বেরিয়ে যায়। আবির এত রাতে এয়ারপোর্টে আবিরকে নিতে চায়নি, তাই আরবিও যায়নি। আবির বের হওয়ার আগে আরবিকে জড়িয়ে ধরে রাখে অনেকক্ষণ। এরপর কাঁদতে কাঁদতে খুব দ্রুত বেরিয়ে যায়। আবিরের আব্বু, আবিরের শ্বশুর আর সোহেল আবিরকে এয়ারপোর্টে ছাড়তে যায়। আরবি আর আবিরের মা কাঁদছে। আবির কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে গেল। এইদিকে আরবি এক নাগারে কেঁদেই যাচ্ছে। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না আরবি। ওইদিকে সারা রাস্তা আবির মন খারাপ করেছিল, আর চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি পড়ছে। আবিরেরও তো কিছুই করার নেই। অত্যন্ত ত্রিধাকে যে ওর প্রাপ্য জবাবটা আবিরকে দিতেই হবে। আরেকদিকে আরবির মতো মেয়ের ভালোবাসা। কি করবে আবির? কিছুক্ষণ পর আরবি কাঁদতে কাঁদতে ফ্লোরে ঘুমিয়ে যায়। আরবিকে আর কেউ জাগালো না। আরবি যখন কষ্ট পায় আর টেনশনে থাকে তখন আরবি ঘুমিয়ে পড়ে। এয়ারপোর্টে আবিরকে ইমিগ্রেশন চেক করাতে দিয়ে আবিরের বাবা আর আরবির বাবা বেরিয়ে আসে। সবারই মন খারাপ, কিন্তু কিছুই করার নেই। 12 ঘন্টা পর আবির আমেরিকায় ল্যান্ড করলো। ল্যান্ড করার পর সিম কার্ড চেঞ্জ করে সবার আগে আরবিকে কল দিল আবির। আরবি আবিরের সাথে কথা বলার পর একটু শান্ত হলো। এরপর গোসল করে রান্না বসালো। তখন দুপুর 1টা। আরবি ঠান্ডা মাথায় সব করলো। নিজেকে এখন খুব হালকা মনে হচ্ছে আবিরের। প্রতিদিন আবির ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে আরবির সাথে কথা বলে। এই দুই সময় আরবির সাথে কথা না বললে আবিরের দিন ভালো যায় না। 2 মাস পর, বৌমা, তোমার কি হয়েছে? এভাবে বমি কেন করছো? মা, জানি না, গত কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই, আর আজকে প্রচুর বমি হচ্ছে। তাহলে তুমি আমায় জানাওনি কেন? মা, আমি ভাবছি ঠিক হয়ে যাবে, কিন্তু শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। খেতে কষ্ট হয়? হ্যাঁ, খেতে তো কষ্ট হয়। চলো ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না মা, ঠিক হয়ে যাবে। আবিরকে ফোন দাও তো মা একটু। এরপর আরবি আবিরকে ফোন দিল। আবির কল ব্যাক করে আরবের দিকে তাকালো। এমন লাগছে কেন আজকে তোমাকে? শরীর খারাপ নাকি? আবির? হ্যাঁ আম্মু, বলো। বৌমার শরীরটা ভালো নেই, লাগাতার বমি করছে আর খাবার খেতে পারছে না। ও তো আমায় কিছু বললো না আম্মু। আর এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও রে নিয়ে। এরপর আবিরের আম্মু আরবিকে নিয়ে ডাক্তারের কাছে গেল। আরবিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আরবিকে চেক আপ করালো। ডাক্তার বলল, আমি যা ভেবেছিলাম ঠিক তাই, আপনি মা হবেন। আরবির সাথে সাথে ডাক্তারের দিকে অবাক নয়নে তাকালো। ডাক্তার বলল, হ্যাঁ, আপনি দাদি হবেন। বৌমার যত্ন নেবেন এই কয়েক মাস। কষ্ট করতে দিন না বৌমাকে। আমি মাথায় করে রাখবো ওকে ডক্টর। আপনি আমায় এইটা কি শোনালেন? আমি দাদি হব? এর যে খুশির খবর আর কি হতে পারে? আরবের পেটে হাত দিয়ে এক ফোঁটা পানি ফেললো চোখ থেকে। ও তো পুরো স্তব্ধ হয়ে গেছে। ডাক্তার আরো বলল, আমি প্রেসক্রিপশনে সব লিখে দিচ্ছি, সেই নিয়ম মতো চলবেন, সেসব খাওয়াবেন। সেসব আপনি চিন্তা করবেন না ডাক্তার, সব করব আমি। আবিরের আম্মু আরবিকে নিয়ে বাসায় এলো। সাথে সাথে আবিরকে ফোন দিল আবিরের আম্মু। আম্মু, ডাক্তার কি বলল জানো? আমি কি পরিমাণে টেনশনে আছি। ডাক্তার কি বলছে? আব্বু, তুই বাবা হবি। কি? তুমি কি বললা? ওয়াও। আম্মু, আরবি কই? ওরে দাও তাড়াতাড়ি। নে কথা বল। আরবি ল্যাপটপ অন করো, হারি আপ। আরবি ফোন কেটে দিয়ে ল্যাপটপ অন করলো। আবির আরবিকে স্কাইপে কল করলো। যা শুনেছি তা কি সত্যি? আমার বিশ্বাস হচ্ছে না। আমি তোমাকে কিভাবে বলবো সত্যি মিথ্যা? আরবি,
আমি তোমায় বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে আমার মধ্যে। অল বেস্ট নিউজ আমার কাছে এটা। কিন্তু এই মুহূর্তে আমি নেই তোমার পাশে। আমাদের প্রথম সন্তান আছে দুনিয়ায়, আর তার বাবা নেই। এর চেয়ে কষ্টে কিছু হয় না আরবি। মন খারাপ করো না, আজকে আমাদের সবচেয়ে আনন্দের দিন। আজকে মিটিং ছিল, বাট যাব না। কেন? তোমার সাথে আর ওর সাথে কথা বলবো। পাগল নাকি? ফুললি। তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব। এখানে এখন আর আমার মন বসবে না। কি করে পার করবো এই 7টা মাস জানি না। আবির বাবা হবে ভাবতেই আবির বারবার কেঁপে উঠছে খুশিতে, কিন্তু আরবির কাছে আবির থাকতে পারছে না। সেই কষ্টে বারবার কাঁদাচ্ছে আবিরকে। নিজের বউয়ার প্রথম অনগন্ত সন্তান, এই দুইজনে যে এখন আবিরের অংশ। আরবির খেয়াল রাখা, মেডিসিনের খোঁজ রাখা সব করে আবির দূর থেকে। আরবি শুধু হাসে। একদিন আবিরকে আরবি বলে, তুমি কাছে থাকলেও এত কেয়ার করতা না আমার। এর চেয়ে বেশি করতাম লক্ষ্মীটি। তাহলে তো বেশি খুশি পেয়ে পাগল হয়ে যেতাম। আমি আবার ঠিক করে দিতাম সেই পাগলামি। 5 মাস তো হয়ে গেল, তোমার আসার বাকি আরো 4 মাস। হ্যাঁ, চিন্তা করো না, আমি সময় মতো চলে আসব। এইভাবে আবিরের সাথে প্রতিদিন আরবির কথা হয়। আবিরের প্রজেক্ট প্রায় শেষের দিকে। দুইজন দুইজনের মায়ায় আরও জড়িয়ে গেছে। কোনো ঝড়েই কেউ কারো হাত ছাড়তে চায় না, আর কোনোদিনও ছাড়বে না। দেখতে দেখতে কেটে গেল আরও 4টা মাস। আবির দেশে ফিরছে। কথাটা শুনে আরবি আনন্দে কেঁদে দেয়। যেদিন রাতে আবির ফ্লাইটে উঠল, তার পরের দিন সন্ধ্যায় আরবির প্রচণ্ড পেইন শুরু হয়। পাগলের মতো হয়ে যায় আরবি। আবিরের বাবা মা কী করবে বুঝতে পারতেছে না। রিঙ্কি দ্রুত অ্যাম্বুলেন্সকে আসতে বলে। সাথে 2জন নার্স ছিল। ওরা আরবিকে তুলে অ্যাম্বুলেন্সে উঠায়। আবিরের আব্বু আর রিঙ্কি আরবির পাশে বসে। অ্যাম্বুলেন্স খুব দ্রুত চলছে। হাসপাতালে গিয়ে ডাক্তার আরবিকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আরবি ইমার্জেন্সিতে ঢোকার সাথে সাথে আবির ওর আব্বুকে ফোন দিল। আব্বু, আমি তো জাস্ট এয়ারপোর্টে নামলাম। তোমাদের যে দেখছি না, তোমরা কোথায়? আব্বু, আমরা হাসপাতালে। বৌমার অবস্থা ভালো না, খুব কষ্ট পাচ্ছে। প্রায় কেঁদে দিয়ে আবিরের আব্বু শুধুমাত্র বলল মেয়েটা। তারপর আবির বলল, কি, কোন হসপিটাল? ধানমন্ডি। আসছি আমি। আবির ফোন কেটে দিয়ে দৌড়ে বেরিয়ে যায় এয়ারপোর্ট থেকে। আবিরের অ্যাসিস্ট্যান্ট রাফির কাছে সব কিছু দিয়ে আবির কিছু ক্যাশ নিয়ে হাসপাতালে চলে আসে। রাফি আবিরের সব জিনিসপত্র আবিরের ফ্ল্যাটে রেখে রুম ব্লক করে দেয়। এয়ারপোর্ট থেকে একটা সিএনজি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় আবির। রাস্তায় প্রচণ্ড জ্যাম। রাত তখন 8টা। 1 ঘন্টা পর ডাক্তার বলল, মিসেস আবির এখন বিপদমুক্ত। সত্যি বলতে আমি নিজেই আজ ভয় পেয়ে গেছিলাম ওনার অবস্থা দেখে। আমি বলবো এইটা আমার লাইফের বেস্ট ডেলিভারি কেস। থ্যাংক ইউ মিস্টার আবির। আবির আরবির পাশে গিয়ে বসলো। পাশে আবিরের ফুটফুটি ছেলে। আবির অনেকক্ষণ ওর ছেলেকে দেখলো। এরপর আরবির হাত ধরলো। আরবির গালে 1 ফোঁটা পানি পড়লো। আরবি চোখ খুলে তাকিয়ে নিজেকেই বিশ্বাস করতে পারতেছে না। ভাবিনি চোখ খুলেই তোমায় দেখবো। আমিও ভাবিনি আসার পর তোমাকে এইভাবে দেখবো। অনেকটা পাল্টে গেছো। যেমন? মোটা হয়েছো, স্মার্ট হয়ে গেছো। কেমন লাগছে এখন? ভালো আছি। বাবুকে একটু আমার কোলে দাও। না, এখন না, একটু সুস্থ এরপর। সবার আগে বাবুকে আবির কোলে নিল। সাদা তাওয়ালে জড়ানো হোয়াইট প্রিন্স একদম। আবির অনেকক্ষণ আদর করলো ছেলেকে। এরপর একে একে সবাই কোলে নিল বাবুকে। আবির আজকে এত খুশি যে সব চাওয়া সব পাওয়া আজ ওর কাছে মূল্যহীন। আরবিও একটু সুস্থ। 3 দিন আরবি হাসপাতালে ছিল। এই 3 দিন আবির ওখানে ছিল। নাওয়া খাওয়া সব ভুলে আবির আরবি আর ওর প্রিন্সের কাছে ছিল। যেদিন আরবিকে বাসে আনলো সেদিন আরবিকে কোলে নিয়ে ঘরে ঢুকলো আবির। আর আবিরের প্রিন্স আবিরের আম্মুর কোলে। আরবি ঘরে ঢুকে বাবুকে কোলে নিল। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, এখনই যাব। 3 দিন ধরে একই ড্রেসে। আজকে একটা মিটিং ছিল, রাফিকে বলে ক্যান্সেল করাচ্ছি। কেন? আজকের দিনটা শুধু আমার জন্য আর তোমাদের জন্য।
যাও আগে গোসল করো, এরপর সব করো। বাবা মা আসতে বাসায়, ড্রেস চেঞ্জ করো, আম্মুর কাছে দাও বাবুকে। আগে তুমি যাও। এরপর আবির তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। অনেক সময় লাগিয়ে শাওয়ার নিল আবির। বেরিয়ে এসে আরবিকে ওয়াশরুমে পাঠালো। আরবির উঠতে বসতে কষ্ট হয়, তাই আবির নিজেই আরবিকে ধরে বসে ওঠায়। বিকালে সবাই মিলে গল্প করছিল আর আবিরের কোলে বাবু ছিল। বাবুর নাম রাখা নিয়ে সবাই কথা বলছিল। এমন সময় দরজায় কলিং বেল বাজলো। আবিরের আম্মু দরজা খুলে অবাক হয়ে যায়। দিদার আম্মু এসেছে। কেমন আছেন ভাবি? এই তো ভালো, আপনি? কেন, প্রবলেম করলাম কোনো? না, আসেন ভিতরে। আবির কেমন আছো? তোমার বাচ্চাকে দেখতে এলাম। আসলে মেয়ের ঝামেলায় এতদিন আসতে পারিনি। মেয়েটার সংসার একদম শেষ হয়ে গেল। আন্টি, ত্রিধার কি হয়েছে? সংসার শেষ বললেন যে? আসলে ও একটা ছেলেকে ভালোবেসেই বিয়ে করেছে, নাম সাজিদ। বাবা নামকরা শিল্পপতি, এ কারণে আর আপত্তি করিনি। কিন্তু কয়েক মাস পরেই ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায় মেয়েদের সাথে আপত্তিকর অবস্থায় পেয়ে। এজন্য ত্রিধা ভেঙে পড়েছিল। জেল থেকে এসে ত্রিধাকে প্রচুর মারধর করত আর ওর সব গহনা টাকা পয়সা সব কেড়ে নিয়েছিল। এরপর ত্রিধাকে ডিভোর্স দিয়ে দেয়। অনেক কষ্ট করেছিলাম আটকানোর, কিন্তু সম্ভব হলো না। এখন ত্রিধা কি আপনার বাসায়? হ্যাঁ, একা একা মনমরা হয়ে থাকে আর ডায়েরিতে কি যেন লিখে। একদিন আবিরের নাম লেখা দেখেছিলাম, আরেকদিন দেখেছিলাম ভুল করেছি লেখা। আবিরকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু আসেনি। আবির হালকা বিব্রত বোধ করলো। সাথে আরবিও কিঞ্চিত রেগে গেল। আবিরের নাম কেন লিখবে? সে তো জানি না মা, তবে দেখেছি। এখন এই আবির নাকি কোন আবির সেটা তো বলতে পারবো না। একটু আগে আবিদের ফ্ল্যাটে গিয়েছিলাম। কেন? কি ফুটফুটে একটা ছেলে হয়েছে আবিরের, আর ওর বউটাও কত ভালো। স্যারের ছেলে হয়েছে? হ্যাঁ, আবির তো এখন আমেরিকার বড় সায়েন্টিস্ট। কি এসব তুমি কি বলছো? আবির সায়েন্টিস্ট? কেন, তুই জানতিস না? খবর কি দেখিস না? আবির সায়েন্টিস্ট? কি রে, তোর আবার কি হলো? মা, আমি আবিরের বাসায় যাব এক্ষুনি, আসছি আমি। ওর আবার কি হলো? আবিরের ফ্ল্যাটের সামনে গিয়ে জোরে জোরে কলিং বেল বাজাচ্ছে দিদা। আজকে সব আবেগ যেন উপচে পড়ছে, সব লজ্জার শেষ যেন আজ হয়েছে। রিঙ্কি এসে দরজা খুললো। তুমি এখানে? তোমার ভাইয়া কোথায়? আরে আশ্চর্য, তুমি আমায় ধাক্কা দিয়ে কেন ঘরে ঢুকলে? তুমি এইটা করতে পারো না। আমায় কাঁদিয়ে তুমি অন্য কারোর সাথে সুখী হতে পারো না। আমি সব শেষ করে দিব। আবির খুব জোরে চড় মারল ত্রিদার গালে। ত্রিদা দরজা লাগিয়ে দিল। চিল্লাচিল্লি শুনে সবাই ড্রয়িং রুমে আসলো। তুমি আমায় মারলা? নিজেকে কি মনে করো, ইনোসেন্ট? ব্যয়া কথাকার, লজ্জা করলো না আমার সামনে এসে দাঁড়াতে? আর এভাবে আমার কলার ধরার সাহস কোথা থেকে আসলো? আসলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ত্রিদা। আমার সামনে তুমি আমার স্বামীর কলার ধরো, আবার বলছো আবির তোমায় কাঁদিয়েছে। কথাটা আবিরকে না বলে তুমি নিজেই নিজেকে জিজ্ঞেস করো কে কাকে কাঁদিয়েছে। এসবগুলো বললো আরবি। তুমি আমাদের মধ্যে কেন কথা বলছো? ভুলে যেও না আবির আমাকে ভালোবাসে আর আমি ওর স্ত্রী। হাউ ডেয়ার ইউ! আমার বউর সাথে এভাবে আমিও কোনোদিন কথা বলিনি, আর আজ তোর মতো ফালতু মেয়ে এসে আমার সামনে ওকে ধমক দিচ্ছে। আর তুই আমার স্ত্রী মানে? থাপ্পড়ের দাঁত যতগুলো আছে সবগুলো ফেলে দিব, বেয়াদব কোথাকার। তুমি যদি ওর স্ত্রী হও তাহলে আমি কে? আরবি, তুমিও কি এই ফালতু মেয়েটার কথা শুনে পাগল হয়ে গেলে? রিঙ্কি, ওকে বের করে দেখুনি, জাস্ট এক সেকেন্ড ওকে সহ্য করতে পারছি না। তারপর রিঙ্কি বলল, দাঁড়াও ভাইয়া, ওর প্রাপ্য জবাবটা আমি দিইনি। কি যেন বলছিলে তুমি? ভাইয়ার স্ত্রী? 2 বছর আগে কি হয়েছিল মনে নাই? বেইমানি করার সময় মনে ছিল না যে তুমি ভাইয়ার স্ত্রী? তুমি চলে যাওয়ার পর ভাইয়া সম্পূর্ণ পাগল হয়ে গেছিল। খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে মদ আর সিগারেট নিয়ে পড়েছিল। তখন তোমার মনে ছিল না তুমি ভাইয়ার স্ত্রী? আজ ভাইয়া আভিষেকদা বলে মনে হয়েছে তুমি ভাইয়ার স্ত্রী? বেইমারা ছোট লোক একটা। সি, তুমি বলেছিলে না ভাবিকে যে ভাইয়া আর তোমার মাঝখানে আসার ভাবিকে?
এখন আমি তোমায় বলছি, আমার ভাবি আর ভাইয়ের মাঝে আসা তুমি কে? ভাইয়ার নতুন জীবন পেয়েছে একমাত্র ভাবির জন্য। আমার ভাবিকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে স্রেফ তাকে মেরে ফেলবো। যাও বেরিয়ে আমাদের বাসা থেকে। আরবি আমার পরিবার, আমার সব। এর মাঝে কোনো ফালতু লোক আসলে আমি নিজে থেকে শেষ করে দিব। নাও গেট আউট ফ্রম হিয়ার, আই সে গেট আউট। আবির তিদাকে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগিয়ে দিল। তিদা বাইরে দাঁড়িয়ে আছে। এখন কি আবিরের মনে আমার কোনো জায়গা নেই? ও তো আমাকে পাগলের মতো ভালোবাসতো, তাহলে কিভাবে ভুলে গেল আমায়? এইসব ভাবছে ত্রিদা, কিন্তু নিজের দোষটা একদমই দেখছে না। আরবিকে জড়িয়ে ধরে আবির বলল, সরি আমার ভুলের জন্য, আজ তোমায় অপমানিত হতে হলো। কোনোদিন আমায় ছেড়ে যাবে না তো? জীবন থাকতে না, বলছি না এখন তুমি আমার সব। এ কথা আর কোনোদিন বলো না। কেউ কোনোদিন তোমায় আর আমায় আলাদা করতে পারবে না। তাই যেন হয়। তিদাকে বের করে দিয়ে আবির আরবিকে জড়িয়ে ধরল। কোনদিন কাউকে ছেড়ে যাবে না এই প্রতিজ্ঞা করলো দুইজন। এর মধ্যে বাবুর নাম ঠিক করে ফেললো ওরা। বাবুর নাম রেখেছে আরাব বিন আবির। মাথা থেকে তিদার কথা একদম ঝেড়ে ফেলে দিল আবিরের পরিবার। সেদিন রাতে সরকার থেকে নোটিশ এসেছে, গুলশানে আবিরকে একটা বাড়ি গিফট করা হয়েছে আর একটা প্রাইভেট কার। কালকে ওখানে যাওয়ার অনুমতি আছে। আবির এতে কোনো ভ্রুক্ষেপ করলো না, কারণ গভর্নমেন্ট না দিলেও এসব আবিরের হয়ে যেত। কালকে আবিরের প্রেস কনফারেন্স, তাই আবির আর কালকেই বাসা চেঞ্জ করতে চায়নি। দুইজন দুইজনের সাথে কথা বলে এরপর ঘুমাতে চলে গেল। বাবুকে মাঝে রেখে দুইজন শুয়ে পড়ল। আবির হাসছে আর কথা বলছে আরবির সাথে, আর আরবি শুধু আবিরকে দেখছে। আস্তে আস্তে দুইজনই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা, আরবি ব্ল্যাক শার্টটা দাও তো। দেখছো না বাবু কোলে, নিয়ে নিতে পারছো না? ও সরি, ভুলেই গেছিলাম, দাঁড়াও আমি নিচ্ছি। আবির চেঞ্জ করছিল, এমন সময় ত্রিদার আম্মু দৌড়ে আবিরের ঘরে ঢুকলো। কি হয়েছে আন্টি, এভাবে বেডরুমে আসলেন যে? ত্রিদা হাসপাতালে। কেন, কি হয়েছে? ও কালকে রাতে সুইসাইড করতে গিয়েছিল। ওর অবস্থা বেশি ভালো না। আবিরকে দেখতে চাইছে। মানে কি? আমাকে কেন দেখতে চাইবে? আপনার মেয়ে কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই, আমার পেছনে পড়ে আছে? প্লিজ আবির, একটাবার চল। ও যে পাগলামি করছে। সরি আন্টি, আমার আজকে প্রেস কনফারেন্স আছে, ফালতু কাজে আমি টাইম ওয়েস্ট করতে পারবো না, মাফ করবেন। তুমি একটু বোঝাও না ইসরাত। সরি আন্টি, ওর মুখের ওপর আমি আর কিছু বলতে পারবো না, মাফ করবেন। এই কথা শুনে ত্রিদার আম্মু চলে গেল। ছেলে মেয়ের জন্য সব বাবা মায়ের জায়গাটা উপরে, এতে ছেলে মেয়ে যতই ভুল কাজ করুক না কেন। একটাবার গেলে হতো না? তুমি কি পাগল হয়ে গেলে? ওর কাছে যাবো কেন আমি? না, আমিও যাই, চলো। তোমাকে এই অবস্থায় বাইরে যেতে হবে না, আর আমিও যাব না। ও মরলেও আমার কিছু যায় আসে না, আর বাঁচলেও আমার কিছু যায় আসে না। এটাই আমার শেষ কথা। বেরোচ্ছি আমি, নিজের খেয়াল রেখো আর বাবুর খেয়াল রেখো। এই কথা বলে আবির বেরিয়ে গেল। রাফি ছিল আবিরের সাথে। আরবি রান্নাঘরে যেতে চাইল, কিন্তু আবিরের আম্মু যেতে দিল না। বাবুকে নিয়েছিল সারাদিন আরবি। আবির সময়ের অভাবে কল করতে পারেনি সারাদিন। আরবি আবিরের ফেরার পথে তাকেই ছিল সারাটা দিন, আর আবিরের কনফারেন্স লাইভ দেখলো টিভিতে। অন্যরকম ভালো লাগা কাজ করছে আরবির মনে। আবিরের পাশে অনেকগুলো মেয়ে ছিল যারা আবিরকে ঘিরে রেখেছে। ওগুলো দেখে আরবির রাগে ফেটে যাচ্ছিল। সন্ধ্যার পরে আবির বাসায় ফিরল। ড্রয়িং রুম ক্রস করে যখন আবির বেডরুমে ঢুকতে যাবে, তখন আরবি থামালো। এই ঘরে ঢোকা নিষেধ। আমার ঘরে আমি ঢুকবো না? না, যাও, বাইরে যাও। কিন্তু কেন? 20-25টা মেয়ের সাথে তো আজকে ফ্লাইট করছো, তাহলে বাসে আসার কি দরকার? ওই এসব কি বলো? হ্যাঁ, আমি কই মেয়েদের সাথে? ও বুঝেছি, মেয়েরা তো আমার বাসে ছিল, ওইটা রুলস। রুলস? তাই না, রুলস। তাহলে এই অন্যায়ের জন্য বাইরে থাকাটাও বউয়ের রুলস। দেখো আমার আব্বু কাছে, ওকে কোলে নিব, সরো। না, তুমি এই ঘরে ঢুকবা না। দেখি কোন সুন্দরী আমায় আটকায় এই ঘরে ঢোকা থেকে।
আরবিকে কোলে নিয়ে ঘরে ঢুকে গেল আবির। এরপর আরবিকে খাটে অর্ধসহ করে রেখে আরবির কাছে গিয়ে বলল, এই চোখ আর কারো দিকে পড়বে না, এই মন আর কাউকে চাইবে না, আর এই হৃদয় আর কারো নামে উঠবে না মিষ্টি বউ। মন করাতে ভালোই পারো, যাও ফ্রেশ হও। বাট একটা শর্ত থেকেই যাচ্ছে, কি? মেয়েদের সামনে যাওয়া যাবে না। আজ দেখছি কিন্তু আর কোনোদিন চোখে পড়লে সিরিয়াসলি সেদিন তোমার সোনির দশা শুরু হবে। আচ্ছা যাব না, প্রমিস। গোসল না করে আরাফকে ধরবা না। যাও আগে গোসল করে আসো। কোন বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেয় তার বউ? জীবনে প্রথম দেখলাম। আচ্ছা বলছি না যাইরা ফাইজলামি করবা না। এখনই গোসল করতে যাচ্ছি। আবির আর আরবির ভালোবাসা সীমাহীন। এখন আর আবিরের কোনো পিছুটার নেই। অনেক সুন্দর একটা জীবন পেয়েছে আবির। ত্রিদা হসপিটাল থেকে রিলিজ পেয়ে সোজা আবিরের ফ্ল্যাটে আসলো, কিন্তু আবিরের ফ্ল্যাট বন্ধ। আবির নতুন বাসায় চলে গেছে গুলশানে। ত্রিদা সেইটা জানে না। সেই দিনের পর থেকে ত্রিদা পাগলের মতো হয়ে যায়, সবসময় পাগলামি করে আর সারাক্ষণ আবির করতে থাকে। ত্রিদার কোনো ফিলিং ছিল না, আর না ছিল কোনো হিতাহিত জ্ঞান, শুধু মনে ছিল আবিরের নামটুকুই।